So here are the list of experiments যেটা আমরা বলছিলাম যে throughout the course আমরা যেগুলিকে করব কন্টিনিউয়াসলি এগুলির ডিটেইলস আমাদের দেওয়া আছে। তো ফার্স্ট ওয়ান এক্সপেরিমেন্ট ছিল আমাদের study the different types of network cables and practically implement the cross wired cable and straight through cable using clamping tool. ক্ল্যাম্পিং টুল কাকে বলা হয়? ওই যে প্লায়ার্সের মতো একটা টুল আছে, প্লায়ার্সের মতো একটু দেখতে একটু বড়, যেটাতে কি হয় ওই যে ক্লিপগুলি, কেবলের মাথায় যে ক্লিপগুলি আছে ক্লিপগুলিকে পাঞ্চ করে দেওয়া হয়। এটাই ক্ল্যাম্পিং টুলের মেন কাজ। আর এছাড়া আপনারা দেখছেন যে এখানে বলা হয়েছে যে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট দ্য ক্রস ওয়্যার্ড কেবল এবং স্ট্রেইট থ্রো কেবল। তো এই দুইটা কেবল নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যার ছবি এখানে দেওয়া আছে। দেখেন যে কেবল যখন স্ট্রেইট থ্রো হবে তখন কেবলের দুই প্রান্তেই একই রকম কালার কোড থাকবে। আপনারা জানেন যে ক্যাট 6 কেবলের মধ্যে 8টা কেবল আছে, তাই না? এই যে পিছনে যে কেবলগুলি দেখছেন আপনারা, এইটার মধ্যে যদি কাটেন ভেতরে 8টা কেবল আছে। এই 8টা কেবলেরও কিন্তু একটা সিকোয়েন্সিয়ালি সাজাতে হয়, মানে ইচ্ছা মতো সাজিয়ে দিলাম এরকমটা আমরা করি না। তো সিকোয়েন্সটা আমাদের একদম ডিফিকাল্ট না, একটু মনে রাখলেই হবে। এই কালার কোডটা অনেক জায়গায় কোম্পানি ভেদে একটু 19-20 হতে পারে, কিন্তু আপনি এইটা মনে রাখলেই মোটামুটি হবে। এবং আপনাদেরকে আগের প্রথম ল্যাব ক্লাসে দেখিয়েছিলাম গুগল থেকে সার্চ করে যে আপনার স্ট্রেট থ্রু অ্যান্ড ক্রসওভার কেবলের যেই কালার কম্বিনেশনের ডায়াগ্রামটা আমাদের ক্লাস নোটের মধ্যে আবার আছে। দেখেন অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, গ্রে হোয়াইট, ব্রাউন হোয়াইট ব্রাউন, বা গ্রে হোয়াইট গ্রে এরকমও হয় অনেকটাই, ব্রাউনের জায়গায় গ্রে কালার ইউজ করে। তো এইটা মনে রাখলে দেখেন যে ডায়াগ্রাম এন্ড ওয়ান মানে আপনি কেবলটার এক সাইডে এই কোডটা দিবেন। এই কোডটা দিলেন, দেখেন পিন নাম্বার 1 2 3 4 করে 8 পর্যন্ত পিন আছে। এই এন্ড 1 এবং এন্ড 2 তে যে আপনার হচ্ছে যখন ক্রস ওভার হয়ে যাবে তখন আমাদের এই সিকোয়েন্সটা চলে আসবে। তো আপনি দুইটা সিকোয়েন্সও মনে রাখতে পারেন। স্ট্রেট থ্রো হলে দুই পাশেই এক, ক্রস ওভার হলে এক পাশে এক এন্ডে এরকম, আরেক এন্ডে এরকম। তো সেটা আপনাদেরকে গতদিন গুগল থেকে সার্চ করে দেখিয়েছিলাম যে একটা এন্ড আপনি মুখস্থ রাখলেন, সেকেন্ড এন্ডে মনে রাখবেন যে এক নম্বরটা গেছে 3 নম্বরে। দেখেন অরেঞ্জ হোয়াইট এখানে আছে 1 এ, এখানে অরেঞ্জ হোয়াইট চলে গেছে 3 এ। তাহলে 1 2 3 এরকম যদি খেয়াল রাখেন ক্রসওভারের জন্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা সহজ, কিন্তু আপনাকে একটা কেবল যদি করতে বলা হয় বা কেবলের কোডটাকে বলতে বলা হয় যে কেবলের কোডটা বলেন তো ক্রসওভারে, তখন আপনাকে এই সিকোয়েন্সটা বলতে হবে। তো সিকোয়েন্সটা বলার জন্য আপনাকে হয়তো মুখে বলার চেয়ে অনেক সময় লিখেও আপনাকে পেপার থাকলে আপনি এক সাইডটা লিখে ফেললেন, আরেক সাইডটা 1:3, হ্যাঁ 2:2, দেখেন অরেঞ্জ চলে গেছে 2:2 কত, অরেঞ্জ চলে গেছে 6। তো এই যে সিকোয়েন্সটা 2:6 এ চলে গেছে, গ্রিন হোয়াইট চলে আসছে 1 এ। এই সিকোয়েন্সটা আপনারা মনে রাখবেন। এইটাতে আমাদের হচ্ছে প্রিপেয়ার দ্য স্ট্রেট থ্রো কানেকশন। নেক্সট আমাদের এখানে বলছে যে কিছু অ্যাপারেটাস নিয়ে, রিপিটার কি, হাব কি, সুইচ কি, ব্রিজ কি, এই বিষয়গুলিকে একটু বলা হয়েছে, ডিভাইসেস গুলিকে সম্পর্কে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য গেটওয়ে, এটা আপনারা একবার করে রিডিং দিলে এটা আলোচনা করার মতো ডিফিকাল্ট কিছু না। তারপরে আলোচনায় আছে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের ক্লাস, যেটা গতদিনকে বলছিলাম যে আপনাদেরকে নেক্সট ক্লাসে আইপি অ্যাড্রেসের ক্লাসগুলিকে নিয়ে বলবো। দেখেন এখানে খেয়াল করে টোটাল যে আইপি অ্যাড্রেসের রেঞ্জ, টোটাল আইপি অ্যাড্রেসের রেঞ্জ মিনিমাম হতে পারে এরকম যে 1.0.0.1 এইখান থেকে প্রথম শুরু, আর এক্সট্রিম যেতে পারে 255.255.255.255, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত যেতে পারে। তো এই যে টোটাল রেঞ্জটা এইখান থেকে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, এই টোটালটাকে টোটাল আইপি অ্যাড্রেস যতগুলি হয় এই আইপি অ্যাড্রেসগুলিকে আমরা 5টা গ্রুপে ভাগ করেছি। ক্লাস এ, ক্লাস বি, সি, ডি, ই, 5টা গ্রুপ। তার মধ্যে এ বি সি নিয়ে আমাদের কনসার্ন, ডি আর ডি নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। বিকজ দেখেন যে ক্লাস ডি রেঞ্জ হচ্ছে 224 থেকে শুরু, 224.000 থেকে 239.255 পর্যন্ত। মানে আপনারা এখানে রেঞ্জটা খেয়াল রাখবেন, এই শুরুর রেঞ্জটা খেয়াল রাখবেন, শেষেরটা এখানে সবগুলি 0.0.0 আর এখানে সবগুলি 255.255 এরকম আসবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন যে ক্লাস ডি তে 224 থেকে শুরু করে 239 পর্যন্ত যদি কোনো আইপি অ্যাড্রেস হয়, আপনাকে র্যান্ডমলি যদি কোনো একটা আইপি অ্যাড্রেস লিখে বলা হয় এটা কোন আইপি অ্যাড্রেস ক্লাসে পড়ে, তখন আপনারা এই রেঞ্জটুকুকে মুখস্থ করতে হবে।
এই বেসটুকুকে মুখস্থ করলে আপনি ওই আইপি অ্যাড্রেসটা দেখে বলে দিতে পারবেন যে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। তাহলে ক্লাস এ তে দেখেন 1.0.0.1 থেকে 126 পর্যন্ত 126 পর্যন্ত যে অ্যাড্রেসটা আছে এখানে সাপোর্ট করে 16 মিলিয়ন হোস্ট অন ইচ 127 নেটওয়ার্ক। এইটা আপাতত বোঝার দরকার নাই, এটা নিচে আসে আরো এক্সপ্লেন করব যে কিভাবে স্যার 16 মিলিয়ন হোস্ট হলো আর কিভাবে 127টা নেটওয়ার্ক হলো, এটা পরে এক্সপ্লেন করছি। বাট আপাতত আপনারা এটা খেয়াল রাখেন যে ক্লাস এ মানে 126 পর্যন্ত, 1 থেকে 126 শুরুতে। পরের অংশে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত রেঞ্জ। একদম লাস্টের আইপিটা এখানে বলতে পারেন 254 কেন স্যার, 255 না কেন? কারণ 255 অ্যাড্রেসটাকে আমরা রিজার্ভ রেখে দিই। রিজার্ভ রেখে দিই কোন পারপাসে? ব্রডকাস্ট পারপাসে। এটা দিয়ে ব্রডকাস্ট করার জন্য ওইটাকে রিজার্ভ রাখা হয়। ইভেন একদম প্রথম আইপি যেটা 0 ওইটাকেও রিজার্ভ রাখা হয়। ওইটাকে রাখা হয় যে 1 আইপিটাকে রিজার্ভ রাখা হয় গেটওয়ে পারপাসে, মানে যেই গেট দিয়ে ঢুকবো আমরা ওইটাকে রিজার্ভ করে রাখা হয় যে 1 নম্বর পথটা হচ্ছে আমাদের গেট, আর লাস্টের যে আইপিটা ওইটাকে রাখা হচ্ছে ব্রডকাস্টের জন্য। তাহলে ক্লাস বি তে যখন আপনি দেখবেন এই যে 126 গেল, 127 বাদ, খেয়াল করেন 127 কিন্তু নাই। 128 থেকে 191 পর্যন্ত যদি হয় তাহলে এটা ক্লাস বি। 128 থেকে 191 এর মধ্যে যদি হয় তাহলে ওইটা ক্লাস বি। স্যার আমরা কি সব সময় প্রথম সংখ্যাটা দেখেই বুঝবো? হ্যাঁ হ্যাঁ, প্রথম সংখ্যাটা দেখে বুঝবেন, এই যে বললাম। বা পরের মোটামুটি ফিক্স থাকে। তো 192 থেকে 223 পর্যন্ত হচ্ছে ক্লাস সি। আমরা ম্যাক্সিমাম যেগুলি করব ক্লাস বি এবং সি নিয়েই প্র্যাকটিস করব, ক্লাস এ নিয়ে প্র্যাকটিস করলেও কোনো অসুবিধা নেই। আমরা এই যে দেখেন যে কালে সেদিনকে টপোলজি করেছেন, টপোলজির মধ্যে আপনারা র্যান্ডমলি আইপি বসাইছেন, একই সিরিজের আইপি বসাতে হবে, এটা ঠিক আছে, কিন্তু যে সিরিজই বসান, আমি ক্লাস এ বসায় দেখাইছি, অনেকে ক্লাস বি বসিয়েছে, অনেকে ক্লাস সি, মানে যার যার মতো, আমরা না বুঝে আন্দাজে একটা আইপি বসিয়েছি, কিন্তু ওই আইপিটাকে আমরা সিকোয়েন্সটা ঠিক রাখবো যে ওই নেটওয়ার্কের মধ্যে যে আইপিগুলি দিচ্ছি একই রিলেটেড আইপি দিব। তাহলে দেখেন সি তে হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত, ডি তে হচ্ছে 224 থেকে 239 পর্যন্ত। এটা জাস্ট আপনাকে ক্লাসিফাই করার জন্য যে আপনি এই আইপিটা কোন ক্লাসে ওইটা করার জন্য, বাট আমরা ইউজ করার সময় এইখান থেকে আর ইউজ করব না, আমরা ম্যাক্সিমাম এই 223 পর্যন্ত ইউজ করব। তাহলে 224 থেকে 239 পর্যন্ত রিজার্ভ ফর মাল্টিকাস্ট গ্রুপস, আর 240 থেকে 254 পর্যন্ত এগুলিও রিজার্ভ বিভিন্ন সায়েন্টিফিক পারপাসে, বিভিন্ন গভর্নমেন্ট অপারেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশনের বিভিন্ন কাজের জন্য এই অংশগুলি রিজার্ভ রাখা হয়েছে। এইগুলি নিয়ে আমরা সাধারণভাবে প্র্যাকটিস করিও না, কিছু করিও না। তাহলে আপনারা খেয়াল রাখছেন 1 থেকে 126 হলে এ, 127 বাদ, 128 থেকে 191 হলে ক্লাস বি, 192 থেকে 223 হলে ক্লাস সি। ব্যাস, ফাইন। আচ্ছা, এরপর আসছে সাবনেটিং। আপনারা দেখেন যে একটা আইপি অ্যাড্রেস বসানোর পরে তার নিচের ঘরে ক্লিক করলেই ডিফল্ট সাবনেটটা বসে যায়। ডিফল্ট সাবনেটটা কি? ডিফল্ট সাবনেট হচ্ছে একটা নেটওয়ার্ককে ছোট ছোট গ্রুপে ভাগ করা। মনে করেন যে একটা নেটওয়ার্কের মধ্যে 500 কম্পিউটার আছে, তো এই 500 কম্পিউটারকে একটা গ্রুপে রেখে কাজ করাটা বা ওদেরকে ম্যানেজ করাটা সিস্টেম অ্যাডমিনের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমনটা মনে করেন যে আপনারা এই সিএসসি 12 ব্যাচে 200 স্টুডেন্ট আছেন, 200 স্টুডেন্টকে আমি একটা বড় ক্লাসরুমে বসায় দিলাম, ঠিক আছে, সবাই বসলেন, কিন্তু তারপরেও একজন টিচারের পক্ষে, দ্যাট মিনস একজন সিস্টেম অ্যাডমিনের পক্ষে যে এটাকে কন্ট্রোল করবে তার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়। রেদার দেন আমি যদি গ্রুপ ওয়াইজ আলাদা করে দিই, যেমন আপনাদের সেকশন করা হয়েছে অফিসের বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী, অথবা যে কোনোভাবে যদি আমি ওটাকে গ্রুপ করে দেই এবং সেই গ্রুপগুলিকে ওই সিমিলার আইপি অ্যাড্রেসেরই মধ্যে আবার সাবনেটিং করে দেই, তাহলে আপনার এইটাকে ম্যানেজ করাটা অনেক ইজিয়ার হয়। একটা নেটওয়ার্ক ডাউন হলেও সেই নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে রিকভার করাটা ইজিয়ার হয় সিস্টেম অ্যাডমিনের জন্য, যেগুলি সম্পর্কে আপনারা ধাপে ধাপে আরও জানতে পারবেন। আর হচ্ছে হোয়াই উই ডেভেলপ সাবনেটিং অ্যান্ড হাউ টু ক্যালকুলেট সাবনেট মাস্ক। তো কিভাবে আমরা সাবনেট মাস্ককে ক্যালকুলেট করব সেই বিষয়গুলি আছে নিচে। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আমরা নেটওয়ার্ক এস্টাবলিশ হয়েছে কিনা এটা গতদিন কি দিয়ে চেক করেছিলাম? আরেকটু স্পেসিফিক ভাবে বলতে হবে, মানে একটা কম্পিউটার আপনি একটা টপোলজি করেছিলেন, সেই টপোলজির একটা পিসি থেকে আরেকটা পিসিতে কানেক্টিভিটি আপনার আছে কিনা, মানে কানেক্টিভিটি পেয়েছে কিনা সেটাকে আমরা চেক করছিলাম
পিং করে, প্যাকেট সেন্ড করে আইদার অথবা পিং করে, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার প্যাকেট ট্রেসারে যখন করছেন তখন আপনি প্যাকেট সেন্ড করে করতে পারছেন, বাট যখন আপনি রিয়েল নেটওয়ার্কে করবেন তখন আপনি ওই প্যাকেট সেন্ড করার সুযোগটা থাকছে না। মানে রিয়েলি যখন আপনি করছেন তখন আপনাকে কি করতে হবে, পিং করতে হবে। পিং করা আর কিছুই না, খুব সহজ একটা কমান্ড। পিং লিখবেন, পিং লেখার পরে PING, পিং লেখার পরে একটা স্পেস দিয়ে আপনি স্পেসিফিক আইপি লিখবেন যাকে আমি নক করছি, যাকে নক করছি তার মানে আমার আইপি অ্যাড্রেস না, আমি যাকে আমার সাথে কানেক্টিভিটি আছে কিনা চেক করব। মনে করেন 192.168.0.1 এই আইপি অ্যাড্রেসটাকে আমি খুঁজবো, তাহলে পিং লিখে একটা স্পেস দিয়ে এটাকে লিখে যদি এন্টার করেন তাহলে দেখবেন যে এইরকম লাইনসগুলি আসতে থাকবে। 4 বার সে নক করবে এবং 4টা রিপ্লাই আসবে। তার মধ্যে দেখেন প্রথমবার নক করে পাইনি, রিকোয়েস্ট টাইম আউট আসছে, দ্বিতীয়বার, তৃতীয়বার এবং চতুর্থবার পেয়েছে। তাহলে টোটাল স্ট্যাটিস্টিক কি দেখাচ্ছে যে পিং স্ট্যাটিস্টিক্স ফর 192.168.1.2 একে পিং করেছিলাম, এই মেশিনটাকে পিং করার ফলে প্যাকেট সেন্ড করেছি 4টা, রিসিভ হয়েছে 3টা, লস্ট হয়েছে 1টা, তার মানে 25% লস গিয়েছে। এখন ধরেন এইটা আমরা নরমালি যে চেক করলাম যে কানেক্টিভিটি আছে কিনা, যদি একবার দুইবারও পাই তাহলে বুঝবো যে কানেক্টিভিটি আছে, দুই একবার রিকোয়েস্ট টাইম আউট হতেই পারে, ওটা সমস্যা না। যদি আপনি কন্টিনিউয়াস পিং করতে চান যে আমি আমার সাথে সার্ভার মেশিন বা কোনো একটা মেশিন কন্টিনিউয়াস কানেক্ট আছে কিনা সেটা টেস্ট করব, তাহলে এটার পরে একটা স্পেস দিয়ে একটা স্পেসের পরে -t লিখতে হয়। -t লেখা মানে এই পিংটা এই 4 বার পরে আর স্টপ হবে না, এই -t প্যাকেট ট্রেসারে কাজ করবে না, বাট এমনি যদি আপনি কমান্ড প্রম্পট, এটা কমান্ড প্রম্পট, এমনি যদি কমান্ড প্রম্পটে করেন তাহলে পিংটা কাজ করবে। তার মানে হচ্ছে কন্টিনিউয়াস আমি চাচ্ছি যে আমি 4 বার এসে ব্রেক হয়ে গেল, ওইটা চাচ্ছি না, কন্টিনিউয়াস পিং হতেই থাকবে যতক্ষণ আমি কন্ট্রোল সি দিয়ে ওটাকে ব্রেক করে দিব, ক্লোজ করে দিব, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস পিং করতে থাকবে। যখনই আপনি ক্লোজ করে দিবেন তখনই ওই স্ট্যাটিস্টিকটা চলে আসবে যে 500 প্যাকেট পাঠাইছিলাম, এর মধ্যে 495টা গেছে, 5টা যায়নি, ফর এক্সাম্পল। তো সেই রকম ভাবে আমরা এটাকে পিং করতে পারি আর কি। তার মানে আমরা প্যাকেট কানেক্টিভিটি চেক করার জন্য প্যাকেট ট্রেসারের মধ্যে আমরা প্যাকেট সেন্ড করে করতে পারি, অথবা আমরা মেইনলি পিং করে করতে পারি। তাহলে আমরা এখন যেটা দেখব এখানে এই এক্সপেরিমেন্টের মধ্যে আমরা কিছু নেটওয়ার্ক কমান্ডের কথা শিখব। নেটওয়ার্ক কমান্ড আপনারা এখান থেকে কমান্ড প্রম্পটে তো আসতে জানেন, এখান থেকে যদি সিএমডি লিখেন, আমি আপনাদেরকে পিং করে দেখাই। সিএমডি লিখলে যে কমান্ড প্রম্পট আসছে, কমান্ড প্রম্পটে ক্লিক করবেন, তারপরে মনে করেন যে কোন একটা পিসির আইপি থেকে আমরা যদি পিং করি, মনে করেন PING পিং 192.168. এইগুলি কোন সিরিজের আইপি অ্যাড্রেস আছে? না, আইপিটা কত ছিল তাই দেখছি। আচ্ছা একটু বড় করে দিই ফন্টটাকে। 192.168. আপনার পিসির আইপি অ্যাড্রেস কত এটা দেখতে পারেন? জি স্যার। এই যে স্ট্যাটাস থেকে ফাইন্ড মাই আইপি। আমাদের পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে টাইপ বি। কত আছে আপনার পিসিতে আইপি অ্যাড্রেস? স্যার 182 আচ্ছা আপনি আপনার যে কোনো একজনের পিসির আইপি অ্যাড্রেসটা বলেন, আমি সেই পিসিটাকে পিং করি, দেখি যে এটার সাথে সেটা আসছে নাকি। বলেন কত আছে প্লিজ। 182 না 192? প্রপার্টিসটাই তো আসতেছে না, প্রপার্টিসই তো দেখতে পাচ্ছি না। একটু একটু কথা কম বলেন। রাইট সাইডে নিচে ওই যে ফাইন্ডিং স্যার স্ট্যাটাসে গেলে তো পাবো স্যার। স্ট্যাটাস তো দেখাচ্ছে না। স্যার চেঞ্জ স্যার রাইট সাইডে অপশন। এই তো রাইট সাইডে
এটা ফাইন্ড মাই আইপি অ্যাড্রেস, তো এটা তো আপনার আইপি, এটা দিয়ে তো আপনার যে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে পাবলিক আইপি, ইন্টারনেট আইপি, আমাদের লোকাল আইপি চাচ্ছি আমরা। আমরা তো এই আইপি কে পিং করলে পাবেন না, এটা তো লোকাল আইপি। নেটওয়ার্ক কানেকশনে যাবেন হ্যাঁ নেটওয়ার্ক গিয়ে করছি স্ট্যাটাসে পাবেন। স্ট্যাটাসে তো ভাই আছে, এই যে স্ট্যাটাস। চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, হ্যাঁ এই তো চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যায়, ক্লিক করে স্ট্যাটাস, এই স্ট্যাটাস তো ড্যান্সার ডিটেইলস, এই 192.168.20.22। স্যার আমি কমান্ড প্রম্পটে যে চেক করতে পারি না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইপি কনফিগ, কমান্ড প্রম্পটে চেক করার অপশন আইপি কনফিগ। আইপি কনফিগ লিখলে এখানে চলে আসবে। তো আচ্ছা এই যে যেটা এটা তো মাস্ক দিব না স্যার আপনাকে? স্যার জি আপনি কি আমি সাবনেট মাস্কটা দিব নাকি ডিফল্ট গেট? কোথায়? আপনাকে আমি কোন আইপি না না, আমাকে আইপি v4 অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস তো আইপি অ্যাড্রেসই ভাই, আইপি অ্যাড্রেস তো একটাই, আইপি অ্যাড্রেসই। এই যে দেখেন আমার এই কম্পিউটার, আমি তো আপনাদের যে কোনো একটা চাইছি, আমারটার তো আইপি আমি দেখতে পাচ্ছি। আইপি কনফিগ যদি লিখেন, আইপি কনফিগ লিখলে আপনার আইপি আপনি দেখতে পাচ্ছেন। এই দেখেন আপনার আইপি v4 অ্যাড্রেস দেখাচ্ছে, আইপি v6 অ্যাড্রেসও দেখাচ্ছে। আমরা তো আগের দিন বলেছি যে আমরা v6 নিয়ে কোনো কাজ করি না, আমরা এখন যেগুলি শিখছি প্র্যাকটিসিং এর জন্য আইপি v4 অ্যাড্রেস নিয়ে, এবং সব জায়গায় কাজ করব স্যার যখন আমাদের ওই টেকনোলজি চলে আসবে। জি জি, মানে আমরা এখনো v6 টেকনোলজিকে ইমপ্লিমেন্ট সেরকম ওয়াইডলি হয়নি। তো এটা হচ্ছে 20.10.22 হচ্ছে আমারটা, তাহলে এরকম সেম ভাবে আপনারটা বলেন কত? 20.25। তাহলে মনে করেন যে আপনার সাথে আমার কানেক্টিভিটি আছে কিনা এটা চেক করার জন্য আমি লিখলাম পিং 192.168.20.25। এটার পর একটা স্পেস দিয়ে যদি আপনি -t লেখেন, তাহলে দেখেন যে এইটার পিং করে পিং এর রেজাল্টে কন্টিনিউয়াস আসবে। তো রিকোয়েস্ট টাইম আউট আসছে, আসছে না তো, কানেক্টিভিটি নাই তো। স্যার তাহলে কি আমাদের নেটওয়ার্কে যে সার্ভার নেই? তেইশ হাজারটা তারটাই পাচ্ছে, এই যে দেখেন 23-এও পাচ্ছে না তো, 23-এর রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাচ্ছে। স্যার আপনার কোডটা একবার বলবেন? আমারটা 22, 22 তার আগে কি 20? হ্যাঁ 20.22, এই যে সব 20 দিয়েছে তো লাস্টে কানেক্ট 192.168.20.22 DNS সার্ভার গেটওয়ে 20.1। নিজেরটা পিং হলে তো হলো না ভাই, নিজেরটা তো পিং হবে। হ্যাঁ নিজেরটা পিং করার, হ্যাঁ সেটাই, যে 1 দিলে আসছে আপনার ডিএনএস সার্ভার পাচ্ছে, গেটওয়ে 1 2 এগুলি তো আসছে, বাট আপনাদের এগুলি আসতেছে না। আচ্ছা যাই হোক, আমাদের বিষয়টা হচ্ছে কানেক্টিভিটি চেক করার ইস্যুটা হচ্ছে এরকম। স্যার এখন এটা এইটা নর্মাল নেটওয়ার্কে গেলে এখানে কিছু আপনি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দেওয়া নাই, প্রথম কথা। আপনাকে প্রিভিলেন্স দেওয়া নাই একটা থেকে আরেকটার মধ্যে ফাইল শেয়ার করবেন। প্রথম কথা হচ্ছে দেখেন, এই দেখেন উইন্ডোজ ইতে গেলে যে মাই কম্পিউটার চালু হয়, মাই কম্পিউটারে এই যে দেখেন নেটওয়ার্কে গেলে এই নেটওয়ার্ক ডিসকভার ইজ টার্নড অফ। স্যার এটা আসছে তো আমার কোনটা আসছে? 100% এইখানে নেটওয়ার্কে আমাদের নেটওয়ার্কে আমরা যদি এই নেটওয়ার্কে থাকি সবগুলি পিসিতে এখানে আসার কথা, আসার কথা না, তো এখানে তো আসছে না, তার মানে এগুলিকে ব্লক করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন পিং তো আমার এখানেও আসছে, এই যে দেখেন 192.168.20.1 জি স্যার, এটা তো 20.2 21 আর 22 কেন আসছে দেখেন, 21 আর 22 কারা? স্যার 21 আই গেস এই ডিফল্ট গেটওয়ে, দেখেন ডিফল্ট গেটওয়ে 21, ডিএনএস সার্ভার, ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস সার্ভার 20.2, এইগুলি আমার কানেক্টিভিটি সবার সাথে আছে। স্যার এটা মনে হয় যে প্রোগ্রামিং কন্টেস্ট হয় না ওই সময়, ওই দুই পিসি আলাদা থেকে এখান থেকে শুরু করে আইপি ব্লক করে দেয় তো, আইপি ব্লক করে দেওয়া আছে এই কারণে। বাট আপনারা ওয়েটা শিখেন, দেখেন এইটা হচ্ছে ওয়ে। আর আপনারা যদি এই যে কন্টিনিউয়াস পিং চান তাহলে দেখেন যে এই
একটা মাইনাস টি, ধরেন 20, একটা স্পেস দিবেন মাইনাস টি। এটা যদি লিখেন, এই পিনটা দেখেন 4 বার এসে থেমে গেছে, আর একাই থেমে গেছে 4 বার এসে। এটা কিন্তু থামবে না, এটা চলতেই থাকবে আনলিমিটেড টাইম। আনলিমিটেড টাইম ধরে এটা চলতেই থাকবে, এবং দেখেন একটা প্যাকেটও লস হচ্ছে না, সবগুলি প্যাকেট। মাঝে মাঝে দুই একটা যদি রিকোয়েস্ট টাইম আউট আসে, ওইটা সমস্যা না, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম সময় সবগুলি সাধারণভাবে আসে। তো এই যে কন্টিনিউয়াস পিং হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস আপনাকে রেসপন্স দিচ্ছে, মানে আমি সেন্ড করছি প্যাকেট, ওখান থেকে রিপ্লাই আসছে। দেখেন রিপ্লাই ফ্রম এই নম্বর পিসি, বাইট হচ্ছে 32 বাইট, টাইম লাগছে 1 মিলি সেকেন্ডের হচ্ছে কম সময়, টিটিএল হচ্ছে 128। ওইটা ওই 128 সবসময় ফিক্সই থাকে আর কি। স্যার 64 হ্যাঁ, ওইটা 64 থাকে, 256 ও থাকে। এই যে এখানে টিটিএল 127 আছে। তাহলে পিং কমান্ডটা আমরা বুঝলাম। তারপরে দেখেন ট্রেস রুট বলে একটা কমান্ড আছে, রুটকে ফাইন্ড আউট করা। রুটকে ফাইন্ড আউট করে, ট্রেস রুট ইজ এ কমান্ড হুইচ ক্যান শো ইউ দ্য পাথ অফ এ প্যাকেট অফ ইনফরমেশন টেক্সট ফ্রম ইয়োর কম্পিউটার টু ওয়ান ইউ স্পেসিফাই। মানে আপনি একটা প্যাকেট এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করেছেন, তো কোন ট্রেসে যাচ্ছে, মানে ট্রেস করবে রুটটাকে, কোন রুট দিয়ে যাচ্ছে, মানে মাঝখানে মধ্যবর্তী কোন কোন রাউটার হয়ে গেছে, সেই ডেস্টিনেশনগুলিকে আপনাকে রুট করে দিবে। and it will list all the routers it passes through until it reaches its destination. এটা তার ডেস্টিনেশনে পৌঁছানোর আগ পর্যন্ত যতগুলি, আপনি এই ক্লাসে চলে আসেন, উকি দেওয়ার দরকার কি, ঢুকে যাবেন, কেউ জিজ্ঞেস করবেন না আসার জন্য। তাহলে ইট উইল লিস্ট অল দ্য রাউটার্স, মধ্যবর্তী যতগুলি দেশের হোক, যত রাউটার হোক, মনে করেন আপনি আপনার পাশের জনকে একটা মেইল করলেন বা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন, তো এইটা কি সরাসরি ওর কাছে আসছে? এইটা আমাদের রাউটার হয়ে, থ্রু ইন্টারনেট রাউটার হয়ে, ইন্টারনেটটা আমরা যেখান থেকে নিয়েছে বাংলাদেশ, সেই সব রাউটার হয়ে অনেকগুলি পাথ হয়ে পরে আবার এখানে আসছে। তাহলে কোন কোন রাউটার, মধ্যবর্তী রাউটার আসছে, সেইটার আইপি অ্যাড্রেসগুলি সহ আপনার এখানে আসবে। যেমন যদি দেখেন আপনারা ট্রেসার 192.168.1.2, এই হচ্ছে আমি এইটা ট্রেস করব, তাহলে আমার দেখা যাচ্ছে যে ট্রেসিং রুট টু এত ওভার এ ম্যাক্সিমাম অফ 30 হপস, ম্যাক্সিমাম 30টা হপের কাউন্ট দিবে আপনাকে। হপ কাকে বলে? এখন তাহলে আমরা যেই লাস্টে যে পিসিগুলি ইউজ করি, মানে একদম এন্ড ইউজার, আমরা যারা মানে তারের শেষ মাথায় যে ইউজারগুলি থাকে তাকে এন্ড ইউজার বলে। এই যে পিসিগুলি, এইগুলিকে আমরা কি বলি? না, বলেন তো, এগুলিকে বলা হয় নোড। কে বলবেন? আচ্ছা, হপ হচ্ছে মধ্যবর্তী যতগুলি ডিভাইস, মনে করেন আপনার এখান থেকে পাঠাইছেন ওকে, তাহলে এখান থেকে যাচ্ছে এই সুইচ হয়ে আমাদের রাউটারে, এখান থেকে যেই যে রাউটারগুলি যাচ্ছে, এই মধ্যবর্তী যে ডিভাইসেসগুলি আছে এগুলিকে বলা হয় হপ। আর হ্যাঁ, রাউটার হপ। মধ্যবর্তী যত ডিভাইস সবগুলি হপ, রাউটার হতে পারে, সুইচ হতে পারে, গেটওয়ে হতে পারে, সবকিছুই হপ। আর ডেস্কটপ, ল্যাপটপ, এইগুলি যেটা একদম শেষ প্রান্তে আছে, এন্ড ইউজারের কাছে আছে, সেইটাকে বলা হয় হচ্ছে যেটা বললেন নোড, এনওডি। তাহলে আপনি ট্রেসার্ট করে দেখতে পারেন, ট্রেসার্ট কমান্ডটা টাইপ করে দেখেন, এবং ইন অ্যাডিশন আপনাকে এটাকে সাথে আরেকটু বলছে, ইন অ্যাডিশন ইট উইল টেল ইউ হাউ লং ইচ হপ ফ্রম রাউটার টু রাউটার টেক্স, মানে কত সময়টুকু এক রাউটার থেকে আরেক রাউটারে আমার ডেটাটা যেতে কত সময় লাগছে সেটা দেখাচ্ছে। দেখেন ট্রেসিং করছে 11 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, এইগুলির ডিটেলস আছে। না, এটা আমরা প্যাকেট ট্রেসারে না, আমরা হচ্ছে ডিরেক্ট প্যাকেট ট্রেসারেও করা যাবে, আবার ডিরেক্ট কমান্ড প্রম্পটে করা যাবে। যেমন এই যে আমরা কমান্ড প্রম্পট ডিরেক্ট চালাইছি, দেখেন এটা একটাও ব্রেক আসেনি, সব চলতেছে। স্টপ করব কিভাবে? কন্ট্রোল সি দিলে স্টপ হয়ে গেল। এটা আপনার প্যাকেট ট্রেসারের মধ্যেও সেম, দেখেন এখানে যেটা দেখাচ্ছে এটা প্যাকেট ট্রেসারের স্ক্রিনশটটা, প্যাকেট ট্রেসারের। ট্রেসার, TRACERT।
প্রম্পট এসেছে এখানে টাইপ করলেই হচ্ছে যে আমি টাইপ করেছি এই কমান্ডটা প্রম্পট এসে গেছে এখানে যে আমরা টাইপ করেছি দেখেন আমরা টাইপ করেছি কাকে এইটাকে এই যে জাস্ট টাইপ করব টাইপ ফেয়ার এই যে যতটুকু ট্রেসার এই আইপি অ্যাড্রেসটাকে ট্রেস করছি এই আইপি অ্যাড্রেসটা কোথায় পেলাম ওই যে একটু আগে দেখালাম আমরা আমাদের ডিএনএস সার্ভারকে আমরা পিং করছি তা আমাদের ডিএনএস সার্ভারকে পিং করলে এটা দেখাচ্ছে যে একটা হোপ কাউন্ট করে এখানে চলে আসছে মানে আমাকে ম্যাক্সিমাম 30টা লিস্টে আসতো কিন্তু 30টার মধ্যে থেকে এই একটা আসছে আপনার গুগলের আইপিটা সার্চ করে বলেন তো যে গুগল আইপি অ্যাড্রেস লিখে সার্চ করেন ওইটাকে আমরা ট্রেস করি দেখেন আমাদের এটাতে বলছে এটা কোথায় আইওএস সার্ভার যার এটার নাম হচ্ছে আইওএস সার্ভার পেয়ে গেছে কিন্তু নেট থেকে এটা কিন্তু আপনি এইখানে না আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে যখন সার্চ করবেন তখন এই ডিটেইলসটা চলে আসে ট্রেস আর্ট হচ্ছে রুট ট্রেস করবে ভাই এই যে লেখা আছে আমি বললাম যে খেয়াল করো এই দেখো ট্রেস রুট মানে কি রুটটাকে ট্রেস করবে রুট কাকে বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছি যে আমরা তাহলে এক জায়গা থেকে আমার ডেটাটাও তো ট্রাভেল করে আরেক জায়গায় যাচ্ছে মধ্যবর্তী যেই রাউটারগুলিকে পার করে সে যাচ্ছে সেই রাউটারগুলির অ্যাড্রেসটা বের করে দেখো ট্রেস রুট ইজ এ কমান্ড হুইচ ক্যান শো ইউ দ্য পাথ a packet of information takes from your computer to one you specify মানে তোমার কম্পিউটার থেকে তুমি যে কম্পিউটারটাকে স্পেসিফাই করছো বা যেটাকে দেখতে চাচ্ছ বলছো যে এটার কথা সেইটা পর্যন্ত যে পাথটা সেটা বলবে এন্ড খুব সহজ কথা ইট উইল লিস্ট অল দ্য রাউটারস এটা লিস্ট করে দেবে কাকে অল দ্য রাউটারস ইট পাসেস থ্রু এটা যে পাস করে যাচ্ছে থ্রু আনটিল ইট রিচেস ইটস ডেস্টিনেশন এর ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত মধ্যবর্তী যতগুলি রাউটার পাবে সেই রাউটারগুলির প্রত্যেকটা রাউটারে কিন্তু আইপি অ্যাড্রেস থাকে ঠিক আছে এটা কি সার্ভার দিতে পারি সার্ভারও আইপি কি কানেক্ট করবে সে নাকি শুধু রাউটার না সার্ভার তো একদম লাস্টে যে একদম আপনি ট্রেস রুট করে একদম লাস্টেরটা সার্ভারটা দেখাই দিবে না মানে এরকম হবে না যে আমি একটা ইমেল পাঠালে একদম গুগলের সার্ভারে যাব দেন ওখান থেকে রাউটারে থেকে দেন আমার কাছে আসে আচ্ছা আমরা যদি এখানে দেখেন এখানে আমরা লিখলাম ট্রেসার্ট google.com গুগলকে ট্রেস করছে হ্যাঁ গুগলের আইপি লাগবে না কারণ ডিএনএস তো থাকলে তো মানে ডোমেইন নেম থাকলেই তো হচ্ছে আইপি অ্যাড্রেস আর নেম একই দেখেন আমার পিসি থেকে গুগলকে ট্রেস করছে তাহলে মধ্যবর্তী গুগলকে পাওয়ার জন্য কতগুলি রাউটার হওয়া লাগছে মধ্যবর্তী এই 10টা রাউটার হয়ে সে তার ডেস্টিনেশন পৌঁছাচ্ছে প্রথমে এখান থেকে যাচ্ছে দেখেন আমাদের ডিএনএস গেটওয়েতে এই যে দেখেন আমাদের গেটওয়ে এই যে 20.1 এ গেছে 20.1 থেকে দেখেন এইগুলি সব রিয়েল আইপি 182.160.121 এইখানে গেছে তাহলে এইটা কার আইপি অ্যাড্রেস সেটা আমাকে এখানে দেখাচ্ছে না কিন্তু এটা আপনি এই আইপি অ্যাড্রেসটা সার্চ করে দেখতে পারেন যে আইপি অ্যাড্রেসের সাথে ওটা নেম দিয়েও সার্চ করা যায় এটা থেকে আপনারা এগুলিকে সার্চ করে দেখতে পারেন যে এই আইপি অ্যাড্রেসটা কার হ্যাঁ আইপি দিয়ে আপনি বের করতে পারেন ইনফরমেশন মনে করেন এই আইপি অ্যাড্রেসটাকে কপি নিব কপি কেন হচ্ছে এই সার্ভার আমার কানেকশনকে রিফিউজ করছে সার্চ ফর দা ওয়েব আইপি অ্যাড্রেস লুকআপ দেখেন যে চেক লোকেশন অফ দা ইওর পাবলিক আইপি আপনি পাবলিক আইপি গুলিকে লোকেশন করছেন ওইটা তো একটা পাবলিক আইপি ছিল ওইটা তো আমাদের তৈরি করা আইপি না পাবলিক আইপি মানে কি রিয়েল আইপি আর আমরা যে লোকাল আইপি ইউজ করি এগুলি হচ্ছে আমাদের কাজের জন্য আমাদের নেটওয়ার্কের আইপি ল্যান আইপি তো দেখেন এই যে আইপিটা লুকআপ করছি আইপি ভার্সন 4 বলতিছে এটার যে অ্যাড্রেসটা ছিল 121.133 এটার ভার্সন 6 এ নট ডিটেক্ট লেখা আসছে এবং এইটার লোকেশন কি করছে এই যে এটা লোকেশন বলছে কান্ট্রি বাংলাদেশ এই সব এটসেট্রা এই যে ডিটেইলসটা চলে আসছে ওই আইপি অ্যাড্রেসটা এই আইপি অ্যাড্রেসটা কোথায় আছে স্টেট কোথায় ঢাকাতে ঢাকারই তার মানে এটা কি হচ্ছে আমাদের দেখেন আপনি রুটের মধ্যে খেয়াল করে দেখেন যে প্রথমে আমি আমার পিসির আইপি কত 20.22 মনে হয় তাই না আমার পিসির আইপি কত দেখছিলাম আমরা আমার পিসির আইপিটা দেখেছিলাম
20.22 এই যে আমার পিসির আইপি 20.22 এইখান থেকে আপনার হিট করে এইটা যাচ্ছে হচ্ছে আমাদের ডিএনএস সার্ভারে। দেখেন যে আমাদের ডিএনএস সার্ভার কত, আমাদের ডিএনএস সার্ভার বলছে আমাদের গেটওয়ে কত, গেটওয়ে হচ্ছে যেই পথ দিয়ে যাচ্ছে গেট, তাহলে গেটওয়ে হচ্ছে 192.168.20.1। দেখেন প্রথমেই এটা 2 মিলি সেকেন্ডের মধ্যে 20.1 এ হিট করেছে। তারপরে এটা চলে যাচ্ছে এই আইপি অ্যাড্রেসে। এটা কোথায়? আমাদের দেশেরই ঢাকারই একটা আইপি, তার মানে বুঝতে পারছি যে আমরা যাদের থেকে কানেক্টিভিটি নিয়েছি তাদের আইপিতে চলে যাচ্ছে। নেক্সট এই আইপিটা টেস্ট করি, আমরা দেখি যে 182 এর পরের আইপিটা কত, অথবা আপনি 5 নম্বরে এসে আমরা আরেকটু দূরবর্তী আইপি চেক করে দেখি। দেখেন আপনি এই আইপি অ্যাড্রেসটা কোথাকার, কন্ট্রোল সি দিয়ে আপনারা এখানে সার্চের অপশন পাবেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে আইপি লুকআপ সার্চ করেন। এটা হচ্ছে রিয়েল আইপি লুকআপ করবে আপনার, সার্চ করছে, সার্চ করে আপনাকে বলবে এইটা কান্ট্রি নট অ্যাভেলেবেল, এগুলি দেখাচ্ছে না, মানে এগুলি সবগুলি তো আপনাকে এইভাবে ওপেন দেখাই দিবে না। আপনি যে কোনো একটা আইপি দিলেন আপনাকে ডিটেলস দেখাই দিবে, এগুলি বাইরের আইপি, এটা সেইভাবে সিকিউরড ভাবে হাইড করা আছে। প্রত্যেকটা আইপিরই আপনি এরকম ডিটেলস দেখতে পারবেন। দেখেন কান্ট্রি দেখাচ্ছে না, এটা নট অ্যাভেলেবেল, কোনোটার মাধ্যমেই পাওয়া যাচ্ছে না। তাহলে আপনারা এই যে এরকম যে কোনো টুল দিয়ে, ফ্রি টুলস আছে, দিয়ে যে কোনো আইপি অ্যাড্রেসকে ট্রেস করতে পারবেন। বাট আমরা কোন রুট পার হয়ে যাচ্ছি সেইটা দেখার জন্য আমাদের এই কমান্ডটাকে আমরা আমাদের লোকাল মেশিন থেকে রান করছি, ট্রেসার দেন হচ্ছে এনি আইপি অ্যাড্রেস অথবা এনি সার্ভার অ্যাড্রেস। google.com কি, google.com মানে কি, এটাও তো একটা আইপি অ্যাড্রেসই, যেটাকে আমরা আইপি অ্যাড্রেসটা মনে রাখা কঠিন দেখে আমরা এটাকে একটা নাম দিয়েছি, তাই না? আমাদের যেমন আপনারা ius.edu.bd লেখেন, এইটা তো একটা নাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটার একটা আইপি অ্যাড্রেস আছে, যেই আইপি অ্যাড্রেসটাই আপনি ওই নামটা লিখলেই ওই আইপি অ্যাড্রেসে হিট করে। এই রুটটা পার হয়ে দেখাচ্ছে আপনাকে ট্রেস কমপ্লিট, এই ট্রেস কমপ্লিট হয়ে যাচ্ছে, এই রুটটা পার হয়ে আসছে। মানে আমি কি করছি, google.com কে পিং করেছি, গুগলের আইপি দেখাই দিচ্ছে। দেখেন গুগলের আইপি হচ্ছে 172.217.161.14। তাহলে এইখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এইভাবে লাস্টে এসে দেখেন এই যে 172.217 এইটা 161.14 এখানে চলে আসছে। গুগলের আইপি অ্যাড্রেস কত বড় হবে? মাঝে মাঝে পজ করে দিতে হবে, নাহলে লম্বা হয়ে গেলে সমস্যা। আচ্ছা, তারপরটা দেখেন কমান্ডের নাম হচ্ছে ns lookup। ns lookup কি করবে, ডিসপ্লে ইনফরমেশন ফ্রম ডোমেন নেম সিস্টেম, বা যাকে আমরা বলি ডিএনএস। ডিএনএস কে লুকআপ করবে। নোট দিছে ইফ ইউ রাইট দ্য কমান্ড অ্যাজ অ্যাবভ ইট শোজ এ ডিফল্ট ইওর পিসি সার্ভার নেম ফার্স্টলি। ns lookup লিখেন, লিখে আপনি জাস্ট এখানে লিখেন কমান্ডে ns lookup, ns ডিফল্ট সার্ভারের নাম পাচ্ছে না, সার্ভারের অ্যাড্রেস পাচ্ছে। মানে আমার যে লোকাল সার্ভার তার অ্যাড্রেসটা কত, দেখেন এই অ্যাড্রেসটা কি 192.168.20.2। আপনারা 192.168 এরকম আইপি দেখলে মানে 99% ক্ষেত্রে ধরে নেবেন যে এটা আমাদের লোকাল আইপি, কারণ লোকাল আইপি ছাড়া অন্য আইপি হলে সেইগুলি যে এরকম বিভিন্ন উল্টাপাল্টা, মানে 192.168 এক্স্যাক্টলি এই দুইটা টার্ম মিলবে না। 192.168 এক্স্যাক্টলি সাধারণভাবে মিলে না, 99% ক্ষেত্রে মিলবে না। তো এইটা যখন আসবে এরকম, তখন ধরে নেবেন যে এটা আমাদের লোকাল এরিয়ার আইপি আসছে। তাহলে এই আইপি অ্যাড্রেসটা কার ছিল, 20.2 আমরা যেখানে দেখেছিলাম 20.2টা ছিল আমাদের ডিএনএস সার্ভার, আইওএস সার্ভারের আইপি অ্যাড্রেস ছিল। বা আমরা যদি একটু উপরে স্ক্রল করি, এই দেখেন 20.2 নাম হচ্ছে আইওএস সার্ভার, যার আইপি অ্যাড্রেস এই যে 20.2 চলে আসছে, যেটাকে আমরা ট্রেসার থেকে পাচ্ছিলাম। তাহলে শুধু ns lookup লিখলে আপনাকে ডিফল্ট সার্ভার আননোন এবং সেই সার্ভারের অ্যাড্রেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে পাথ পিং। পাথ পিং এই কমান্ডটা যদি আপনি ইউজ করেন, পাথ পিং করছে এ বেটার ভার্সন অফ ট্রেসার দ্যাট গিভস ইউ স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট প্যাকেট লস্ট এন্ড ল্যাটেন্সি। তো ওই যে আমরা ট্রেসার দেখলাম, ওইটারই একটা বেটার ভার্সন
ওইটার মতোই কাজ করবে। এটা কি করবে, আপনাকে গিভ ইউ দ্য স্ট্যাটিস্টিক্স দিবে অফ প্যাকেট লস্ট অ্যান্ড ল্যাটেন্সি, মানে দীর্ঘায়িত, ল্যাটেন্সি মানে তো দেরি করা, তাই না? তো কতগুলি প্যাকেট হারায় গেল এবং কয়টা প্যাকেট। তাহলে আমরা এটা লিখি, মনে করেন আমাদের কমান্ড প্রম্পটে পাথ পিং CLS দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যায় স্ক্রিন, যা কিছু লিখছেন সব ক্লিয়ার হয়ে গেল সব। আচ্ছা, CLS ক্লিয়ার স্ক্রিন, CLS ক্লিয়ার স্ক্রিন। আচ্ছা, পাথ পিং এটা ওই যে ট্রেসার যেমনটা দেখছিলেন ম্যাক্সিমাম 30 হপস বা 30 হপস মানে 30 মধ্যবর্তী ডিভাইসের আপনাকে অ্যাড্রেস সহ দেখাচ্ছিল, ওইটা আর একটু বেটার লুকসে দেখাচ্ছে। তো আমি আমার লোকাল একটা পিসিকে এখানে পিং করছি, আপনাদের এখানে কোনো একটা পিসি যেটার অ্যাড্রেস হচ্ছে 20.23, আমারটা হচ্ছে 22, তাহলে এই পাশেরটা হতে পারে বা পিছনেরটা হতে পারে, যে কোনো একটা হতে পারে 23। তাকে যখন আমরা করছি তখন বলছে যে iOS PC2 এখান থেকে আমি যেটা 20 এটা থেকে যাচ্ছি এবং কম্পিউটিং স্ট্যাটিস্টিক 0 সেকেন্ড সোর্স টু হেয়ার, আপনার এখানে আর কিছু নাই। তো আমরা এটাকে ট্রেস রুট করে এই পাথ পিং করে আমরা মনে করেন যে পাথ দেখি আমরা গুগলের, নিজেদের একটা পিসিকে যখন পিং করছি তখন ওই ডিরেক্ট এখান থেকে ওইখানে দেখাচ্ছে, বাট যখন আপনি গুগলে আসছেন তখন ওই সিমিলারই আরেকটা রেজাল্ট আসছে। দেখেন 10টা হোপ পার হয়ে তারপরে আমাদের এখানে ডিটেইলস আসছে, কম্পিউটিং স্ট্যাটিস্টিক্স ফর 250 সেকেন্ডস আসবে, 250 সেকেন্ডের পরে স্ট্যাটিস্টিক্স আসবে। দেখেন যে এরকম ভাবে একটু ডিটেইলস আর একটু দেখায়, বাট সেম থিং, সেম কাজে আপনার ট্রেসার পাথ পিং, খেয়াল রাখবেন ট্রেসার্ট আর পাথ পিং একই রকম, বাট ট্রেসার্টের একটু আপডেটেড ডিটেলসটা আসে পাথ পিং এর মাধ্যমে। আপনি যে কোনো ডিভাইসের পাথটাকে পিং করতে পারবেন। আচ্ছা, এবার আমরা এক্সপেরিমেন্টে আসি কিছু। পারফর্মিং ইনিশিয়াল সুইচ কনফিগারেশন। আচ্ছা, ইনিশিয়াল সুইচ কনফিগারেশনের জন্য আমি আমার ক্লাস নোট আছে, এখান থেকে আরো সহজভাবে বুঝতে পারবেন। প্যাকেট ট্রেসারের মধ্যে রাউটারকে কনফিগার করব আমরা। আগের দিনকে আপনারা কি করেছেন? আগের দিনকে আমরা জাস্ট টপোলজি শিখেছিলাম, টপোলজির মধ্যে আমরা রাউটার নিয়েছি, সুইচ নিয়েছি, কিন্তু ওগুলিকে কোনো কনফিগার করিনি। সুইচকে সাধারণভাবে কনফিগার করা লাগে না, বাট ম্যানেজেবল সুইচ যেটা সেটাকে কনফিগার করে দিতে হয়। তো রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটার মধ্যে থেকে আমার রুটটাকে ডিফাইন করে দেওয়া হয়, ওইটার মধ্যে কনফিগার করা যায়। এবং রাউটারগুলি আপনারা যখন প্যাকেট ট্রেসারে আসবেন, প্যাকেট ট্রেসারে আমরা প্যাকেট ট্রেসার চালু করি, আপনাদেরকে প্যাকেট ট্রেসারে একটা অ্যাকাউন্ট করতে বলছিলাম, করেছেন? অ্যাকাউন্ট করে নাও, ভালো, এটাতে কোনো অসুবিধা নেই। তো তাহলে যে বারবারই কেবল খোলা লাগে না বা নেটওয়ার্ক ডিসেবল করা লাগে না, এবং আপনার পার্সোনাল পিসিতে যখন করবেন তখন তো আপনি লগড ইন করাই থাকবেন সব সময়, তখন আর লগ আউট হয়ে যাওয়ার দরকার নাই। বাট এখনো যারা করেননি তারা নেটওয়ার্ক কানেক্টটাকে একটু লুজ করে, যে আমি যেমনটা করলাম, প্যাকেট ট্রেসার চালু হয়ে গেছে আবার কানেকশন দিয়ে দিয়েছি, ওইখান থেকে করলে এটা নষ্ট হয়ে যায়, একটু উঠে এসে পিছন থেকে করা ভালো। আচ্ছা, দেখেন এইটার মধ্যে আমরা রাউটার কতদিন দেখেছিলাম, এই যে রাউটার ট্যাবে যদি ক্লিক করেন, এখানে যে ডিভাইসেস, এখান থেকে রাউটারে যদি ক্লিক করেন, এই এনভায়রনমেন্টটা তো মোটামুটি সবাই জানেন, তাই না? যারা আগের ক্লাস 2টা করেননি তারাও এই যে এটা প্যাকেট ট্রেসারের এনভায়রনমেন্ট, এইখান থেকে উপরে কিছু টুলস আছে আর নিচে কিছু ডিভাইসেস আছে যেগুলিকে নিয়ে কাজ করা যায়। আর এই যে সাদা অংশটা দেখছেন, এইখানে আমরা আমাদের নেটওয়ার্কে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য কি লাগবে? কম্পোনেন্টস লাগবে। সেই কম্পোনেন্টসগুলি সব হচ্ছে এই যে নিচে দেখেন, যে ফার্স্টে এখানে ক্লিক করলে
ডিফারেন্ট টাইপ ডিভাইসেস, তার মধ্যে যে রাউটার আছে, সুইচ আছে, হাব আছে, এটসেট্রা ডিভাইসেস গুলি আছে। এখানে এন্ড ডিভাইসে গেলে আপনি ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার সবকিছু আছে। তারপরে এই যে এখানে আইওটি ডিভাইসেস গুলি আসলে বিভিন্ন রকম আইওটি ডিভাইস গুলি আছে, যেগুলিকে নিয়ে আপনার পরবর্তীতে প্রজেক্ট করবেন। আপনার মিড এক্সাম আপনারা যে প্রজেক্ট কাজগুলি করবেন, সেখানে আপনারা এগুলি নিয়ে আইডিপি প্রজেক্টও করতে পারেন আপনারা, যে বিভিন্ন আইওটি ডিভাইস। যেমন আপনাদেরকে যে এক্সাম্পল দেখাই, দেখেন যে এখানে যদি আইওটি বিভিন্ন রকম ডিভাইসেস আছে, এই যে এখানে অনেক রকম ডিভাইসেস দেখেন, লিস্ট অফ ডিভাইসেস আছে। ডিভাইসেস গুলিকে আপনারা ইউজ করে কানেক্টিভিটি দিতে পারবেন। মিডে ল্যাব নাই, মিডে তো কোনো সাবজেক্টেই ল্যাব নাই। বাট ল্যাব নাই তার মানে এই না যে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে না, অ্যাসাইনমেন্ট তো করবেনই, তাই না? আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট মিডের আগেও থাকবে, কিছু অ্যাসাইনমেন্ট মিডের পরেও থাকবে, এবং সেই অ্যাসাইনমেন্টগুলিকে টোটাল করে অ্যাসাইনমেন্টের মার্কস আসবে আর কি। কারণ ল্যাবের জন্য আপনার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে মানে ল্যাবের অ্যাসাইনমেন্টেই মার্কস আছে হচ্ছে 30, ঠিক আছে? 30 মার্ক হচ্ছে ল্যাবের। এই যে আপনারা বিভিন্ন সময় ক্লাসে যে ছোট বড় যেরকমই অ্যাসাইনমেন্ট দেওয়া হোক, এই অ্যাসাইনমেন্টগুলিকে সবগুলিকে কালেক্ট করে 30 মার্কস দেওয়া হবে। আর আপনারা ফাইনালি যে ল্যাবের এক্সামটা দিবেন ফাইনাল পরীক্ষার সময়, তাতে হচ্ছে 60 মার্ক আর অ্যাটেন্ডেন্সে 10 মার্ক। এটা হচ্ছে ল্যাবের পলিসি। আর থিওরিটা তো আপনারা জানেনই, কুইজ 10, অ্যাসাইনমেন্ট 10, অ্যাটেন্ডেন্স 10, মিড 30, ফাইনাল 40। তো কি ধরনের সিমুলেট? তো সেইটাই তো করবো আমরা এখানে নেটওয়ার্কটা ঠিকমতো মানে একদম রিয়েল টাইমে যেরকম হয় সেই রকমভাবে ওইখানে যা যা করা লাগে, আইপি বসাবেন, কানেকশন ঠিকমতো দিবেন, তারপরে কানেকশনগুলি ঠিকমতো কাজ করছে কিনা। প্লেজ একটু কথা কম হবে, একটু আস্তে। তো দেখেন ওই সব কিছুর আপনি টেস্ট করবেন, দেখেন। এবং এটা আপনি রিয়েল টাইম এবং সিমুলেশন দুইটা মোড আছে এখানে। আপনি রিয়েল টাইমেও চেক করবেন এবং সিমুলেশন মোডেও চেক করবেন, যেটা আপনার গত ক্লাসে মনে করেননি। যারা গত ক্লাসে করেছে টপোলজিসগুলি, তারা ওই প্যাকেট সেন্ড করে দেখেছে বা পিং করে দেখেছে, রিয়েল টাইমেও দেখেছে, সিমুলেশনেও দেখেছে। ছিলেন না? তাহলে তো দেখেছেন এটা। ছিলেন না, তো এই জন্যই আপনি লাস্ট ক্লাসে ওইটা মিস করে গেছেন। ওইগুলো লাস্ট ক্লাসে দেখিয়েছি আমরা, কারণ একদম বাস্তব এনভায়রনমেন্টে করার আগে আমরা এখানে একটা ডিজাইন করে নেই, এবং ডিজাইন করে ওইটা সবকিছু চেক করি। মানে একটা রিয়েল রাউটার, আপনাকে একটা রাউটার নিয়ে আপনি হ্যান্ডস অন পাচ্ছেন না কাজ করতে, ঠিক আছে? কারণ একটা রাউটারের দাম কয়েক লক্ষ টাকা। এই যে রাউটারগুলি আপনি দেখছেন, এই যে এখান থেকে আমরা যদি রাউটার নেই, এই যে ধরেন 4331, 4321, এই যে একটা রাউটার নিলাম 4331। জি বলেন, বলতে থাকেন। ওইটা তো হোম রাউটার ভাই, ওইটা হচ্ছে ওয়্যারলেস হোম রাউটার। এই যে রাউটারটা দেখেন, এই রাউটারটার মডেল কত? 4331। আপনারা যদি একটু সিম্পলি সার্চ করি, বা এই রাউটারটার আগে ছবি দেখাই নেই, তারপরে আপনাকে সার্চ করে দেখাচ্ছি। এই রাউটারটা বাস্তবিকে দেখতে এইরকম, ঠিক আছে? এই রাউটারটা বাস্তবিকে দেখতে এইরকম একটা রাউটার। তো এই রাউটারটার মধ্যে আপনি যদি প্রাইস সার্চ করেন, সিসকো প্যাকেট ট্রেসারের যে ডিভাইসেসগুলো ইউজ করা হচ্ছে, এটা শুধুমাত্র সিসকো কোম্পানির, অন্য কোম্পানির রাউটার এখানে নট অ্যালাউড। দেখেছেন মনে হয় না 43? হ্যাঁ, তো আরো বেশি হবে, ওটা হচ্ছে কম হবে না, যা দেখতেছেন হচ্ছে বেশি হবে। তো এরকম এক একটা রাউটারের প্রাইস অনেক। তো সেই রাউটারগুলিকে নিয়ে আপনাদেরকে আমরা এক্সপেরিমেন্টাল ঘাটাঘাটি করা, আমাদের নিজেদেরই এইগুলিকে মানে এক্সপার্ট হ্যান্ড দিয়েই হচ্ছে ইউজ করা হয়। তো ল্যাবের ঘাটাঘাটির জন্য আমরা সাধারণভাবে এই রাউটারগুলিকে ইউজ করতে দেই না। বাট আপনার যেটা সুবিধা আছে সেটা হচ্ছে প্যাকেট ট্রেসারের মধ্যে আপনি এই যে দামি রাউটারটাকে যতগুলি ইচ্ছা নেন, আপনি এই রাউটার যতগুলি ইচ্ছা নেন, যতভাবে এক্সপেরিমেন্ট করা যায় করেন, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। সমস্যা হয়েছে ওইটাকে মুছে দিয়ে কনফিগারেশন করতে যে উল্টাপাল্টা হয়ে গেছে, ওই রাউটারটা মুছে দেন, আরেকটা রাউটার নেন, নিয়ে আবার কনফিগার করেন, কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, সেটাই তো বলছি যে দেখেন এতজন মিলে প্র্যাকটিস করার সুযোগও পাবেন না। কারণ একটা রাউটার হয়তো আপনাদের আমরা এফোর্ট করে দিলাম যে এই যে একটা রাউটার আপনাদেরকে দেখেন, গতদিন বলেছিলাম যে প্রত্যেকটা রাউটারেরই মনে করেন যে 2901, এটাও আরেকটা পপুলার রাউটার। এইটার চেহারা দেখেন এরকম। তো এই রাউটারগুলিকে আপনি নর্মালি ইউজ করতে পারবেন না,
কিন্তু এইখানে আপনি রিয়েল টাইম রাউটারে যা যা করা যায় সব কিছু কমান্ড টমান্ড লেখা থেকে শুরু করে সব কিছু এইখানে প্র্যাকটিস করতে পারবো। স্যার গেটে দেখলাম স্যার মডিউল লাগানো যাবে এক্সেস হ্যাঁ, মডিউল তো লাগাতেই হবে, মডিউল তো লাগাতেই হবে, কারণ এগুলি মডিউলটা ফাঁকা আছে। দেখেন এই যে এখানে এইগুলি স্লট সব ফাঁকা, এগুলি কিন্তু ফাঁকা, কালো মানে এখানে ফাঁকা। আমরা কি করব, মডিউল লাগাবো। আমরা মডিউল লাগাতে গেলে অবশ্যই আমাকে ডিভাইসটা বন্ধ করে নিতে হবে। ডিভাইসটা বন্ধ করা মানে এই যে দেখেন অন অফ সুইচ, অন অফ সুইচ আছে। সুইচটা বন্ধ করার পরে আপনি যে এই মডিউলটা যার ছবি হচ্ছে এই যে নিচে দেখা যাচ্ছে, তো এইটাকে আপনি টেনে এখানে লাগাতে পারেন। আপনি এখান থেকে এই মডিউলটাকেও লাগাতে পারেন। আমার এই ফাঁকা জায়গাটাকে আমার লাগবে না, এটাকে কভার দিয়ে বন্ধ করে দিলাম, এখানে এই মডিউলটা লাগালাম। দেখেন বিভিন্ন রকম মডিউল লাগানোর পরে আপনি এটাকে আবার পাওয়ার অন করে দিবেন। পাওয়ার অন করে দিলে দেখবেন যে এই কনফিগে আসলে দেখবেন যে রাউটার ইজ বুটিং। এই যে দেখেন রাউটারটা এই যে হ্যাশ হ্যাশ দেখছেন না, রাউটারটা এই যে বুট হচ্ছে, সিস্টেম কনফিগারেশন ডায়ালগ রিয়েল টাইমে যেরকম বুট হয় সেরকম বুট হবে, যে ডিভাইস ইজ স্টিল বুটিং, প্লিজ ওয়েট আনটিল ফিনিশড। মানে ডিভাইসটা চালু হচ্ছে, বুট মানে চালু হওয়া, একটা প্রসেস ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ডিভাইসটা চালু হওয়াটাই হচ্ছে বুটিং। যেমন কম্পিউটারও চালু হয়, কম্পিউটার পাওয়ার অন করলেই সাথে সাথে তো স্ক্রিন ডেস্কটপ চলে আসে না, ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেস চলে, কিছুটা সময় লাগে, তারপরে রেডি টু ইউজ অবস্থায় আসে। তো এই রাউটার সুইচ, ম্যানেজেবল সুইচ বা যাই যে ডিভাইসগুলি ইউজ করেন না কেন, এইগুলি আপনি ওই নিয়ে এসে এখানে বসানোর সাথে সাথে রেডি হয় না, একটু পরে কিছু সেকেন্ড পরে এটা রেডি হয়ে যাবে। দেখেন রাউটারটা এখন রেডি হয়ে গেছে। আপনার এখানে কি আসছে লেখা, যে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। ফার্স্ট লাইন কি আসছে, রিটার্ন মানে কি, রিটার্ন মানে কি, এখন আমি ব্যাক করে এটা নিয়ে কাজ করতে পারবো। রিটার্ন মানে কি তাই বলেন তো? ফেরত যাও। রিটার্ন মানে এন্টার প্রেস করা। ও রিটার্ন মানে হচ্ছে এন্টার প্রেস করা, মানে আপনাকে বলেছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, আপনাকে এন্টার প্রেস করতে হবে। ক্লিক দিয়ে, এবং দেখেন যে 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 ইন্টারফেসগুলি আমরা অ্যাড করেছি সেসব ইন্টারফেসগুলি পেয়ে গেছে। এই দেখেন রিটার্ন করলে এই যে রাউটার মোডে চলে আসছে। স্যার আপনি কি আমাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দিবেন যেখানে আমাদের একটা সিস্টেম বানায় দেখাইতে হবে? অবশ্যই আমরা একটা আইএসপি কোম্পানি করব, সিসকো প্যাকেট ট্রেসার। হ্যাঁ ভালো ইমাজিনারি এই না এইভাবে বড় সহজ, তুই একটা রাউটার সিস্টেম নেটওয়ার্ক সিস্টেম যদি বানায় সেল যে ওটা আসলে স্যার যখন কোনো সিস্টেম আছে লাইক আমি একটা লেআউট বানাইছি নেটওয়ার্ক সিস্টেম, ওটা আমি ওই মডেলটা আমি সেল করতে পারবো। একটা কোম্পানি আমার এই মডেলটা খুব হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি যদি একটা এফিসিয়েন্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম ডিজাইন করতে পারেন, তাহলে সেটাকে আপনার যে কোনো নেটওয়ার্ক কোম্পানি আপনার থেকে ওইটাকে নিতেই পারে। যেমন আপনি একটা সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করলেন, আপনারা দেখবেন যে রাউটারের মধ্যে এখানে অনেক কমান্ড লিখতে হয়। কমান্ড লিখে এটাকে কনফিগার করার পরে আপনি এমন একটা সিস্টেম করলেন যে আপনার সিস্টেমটা খুব দ্রুত কাজ করছে বা এক্সেপশনাল কিছু একটা ওটার ভিতর থেকে ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, দেন আপনি এটাকে করতেই পারেন। আপনার প্রোডাক্ট এটা, আপনার ডিজাইনটা দেখা যাচ্ছে যে আইএসপি বাংলাদেশে একটা কোনো একটা কোম্পানি বাংলাদেশে হোল বাংলাদেশে ওটা আইএসপি সেট আপ করছে, তার জন্য তাদের যে রানিং কস্টিং এখন আছে, আপনি এমন একটা ডিজাইন তাদেরকে দিলেন, প্ল্যানিং করে ডিজাইনটা দিলেন, যে ডিজাইনটার মাধ্যমে তারা আরও দ্রুত সার্ভিস দিতে পারবে এবং তার কানেক্টিভিটি ইস্যুটা প্রপার ইউটিলাইজ হবে। সেরকম যদি হয় তাহলে আপনি অবশ্যই সেটা অ্যাজ এ প্রোডাক্ট সেল করতেই পারেন। আচ্ছা, আমাদের ক্লাস নোটে আসি। একদম প্রথমে সহজ এটা হচ্ছে রাউটার কনফিগারেশন উইথ সিসকো প্যাকেট ট্রেসার। রাউটারকে কনফিগার করব প্যাকেট ট্রেসার ইউজ করে। তো এইখানে যেভাবে করবেন আপনি রিয়েল টাইমের রাউটারেও ওই সেম, মানে রাউটারটাকে আপনি চালু করার পরে একটা কেবল দিয়ে এই পিসির সাথে লাগাবেন। পিসির সাথে লাগালে রাউটারের ওই যে এনভায়রনমেন্টটা আসবে, ওই এনভায়রনমেন্টে আপনাকে কোড লিখতে হবে। তো সেই কোড লেখাটাই আমরা এখন এখানে লিখবো। একটা রাউটার নেব, মানে ধরেন যে একটা ফিজিক্যাল রাউটার আমি রাখছি আমার টেবিলে, এবার ওইটাকে একটা কেবল দিয়ে রাউটার থেকে পিসিতে কি টাইপের কেবল দিতে হয়? স্ট্রেট থ্রো। রাউটার থেকে পিসিতে স্ট্রেট থ্রো না। গতদিনের ক্লাসে যেখানে লিখলাম না, বোর্ডে লিখলাম না, যে আরেকবার লিখে দিই, দেখেন ডিভাইসেস গুলির ক্ষেত্রে ক্রস ওভার আর স্ট্রেট থ্রোর ক্ষেত্রে খেয়াল রাখবেন।
ভাই স্ট্রেট থ্রো ওয়ান ওয়ে না, স্ট্রেট থ্রো দুই পাশেই তো, মনে করেন একটা স্ট্রেট থ্রো কেবল, এই একটা কেবল, এর এই পাশে কানেক্টর আছে, এই পাশে কানেক্টর আছে, তাহলে ওয়ান ওয়ে হলো কি করে? এই পাশেও কানেকশন আছে, এই পাশেও কানেকশন আছে, এবং দুই পাশের কানেকশনটা আপনারা অনেকে পরে আসছেন, আমার এই যে আজকের ক্লাস নোটটার মধ্যে শুরুতেই ছিল, দেখেন এই নোটটার মধ্যে শুরুতেই ছিল আপনাদের এই যে কেবলের কানেক্টিভিটি। এই যে দেখেন একটা সাইডে কি হবে, এন্ড ওয়ান মনে করেন আপনি এই সাইড, আর এন্ড টু মনে করেন এই সাইড, দ্বিতীয় সাইড। তাহলে এন্ড ওয়ানে কি দিচ্ছেন আপনি, তারটাকে কিভাবে সাজাচ্ছেন? আটটা তার আছে না ভিতরে, তাহলে সাজাচ্ছেন এইভাবে, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, গ্রে হোয়াইট ব্লু হোয়াইট হচ্ছে গ্রিন, এন্ড ব্রাউন হোয়াইট ব্রাউন, এই সিকোয়েন্সে একটা সাইড সাজাচ্ছেন। আর যখন আপনি স্ট্রেট থ্রো হচ্ছে তখন অপর প্রান্ত ওই সেম সাজাচ্ছেন, কিন্তু যখন ক্রসওভার হচ্ছে তখন আপনি ওই সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এক পাশের সাথে আর এক পাশে। আচ্ছা দেখেন যে পিসি, ল্যাপটপ, সার্ভার, এগুলি তো বুঝতেই পারছেন একই টাইপের ডিভাইস, পাশাপাশি রাউটার, একই টাইপের ডিভাইসে ধরতে হবে। এগুলো হলো একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে আসছে আপনার সুইচ, হাব, এটসেট্রা। তাহলে আপনি যখন সিমিলার টাইপ ডিভাইস একটা পিসি থেকে ল্যাপটপে যখন কানেকশন করবেন তখন আপনি করছেন ক্রসওভার, আপনি পিসি থেকে যখন সুইচে করছেন তখন করছেন স্ট্রেট থ্রো, তাই না? এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে আসলে স্ট্রেট থ্রো ইউজ করব, আর নিজেদের এক সিমিলার ক্যাটাগরির মধ্যে যদি কানেক্টিভিটি করি তাহলে ক্রসওভার দিব। তার মানে পিসি টু পিসি, পিসি টু ল্যাপটপ দিব ক্রসওভার। সেম ভাবে পিসি টু ল্যাপটপ, পিসি টু রাউটারও যদি দেন তাহলে সেই ক্রসওভার দিতে হবে। আর রাউটার থেকে সুইচ হবে গেলে, সার্ভার থেকে সুইচ হবে গেলে স্ট্রেট থ্রো। মানে এইটা একটা ক্যাটাগরি, এইটা আরেকটা ক্যাটাগরি। ক্যাটাগরি সেম ক্যাটাগরির মধ্যে হলে ক্রসওভার, ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে হলে স্ট্রেট থ্রো। আচ্ছা দেখেন তাহলে আমরা কি করব, ইন দিস নেটওয়ার্ক এর রাউটার এন্ড টু পিসি আর ইউজ, একটা রাউটার নিব আর দুইটা কম্পিউটার নিব। খুব সহজ কাজ, হ্যাঁ। দুই পাশে দুইটা পিসি নেই, বা দুইটা পিসি নেই, নিচে ডায়াগ্রাম দেওয়া আছে, সবই দেওয়া আছে, দেখবো। তাহলে একটা রাউটার নিব আর দুইটা পিসি নিব। কম্পিউটারস আর কানেক্টেড উইথ রাউটার ইউজিং এ কপার স্ট্রেট থ্রো কেবল। After forming the network to check network connectivity, a simple PDU, সিম্পল পিডিও মানে হচ্ছে যে খোলা যে খামটা, ওইটাকে সিম্পল পিডিও, ওটার উপরে কার্সর নিয়ে গেলে দেখবেন বলছে যে ওটা সিম্পল পিডিও। এটা সিম্পল পিডিও ইজ ট্রান্সফারড ফ্রম PC0 টু PC1। দেখেন এই যে ডায়াগ্রামটা এরকম, আপনার ডায়াগ্রামটা দেখলে আরো আগে কনসেপ্টটা বুঝেন, তারপরে স্যার রাউটার আর পিসি স্ট্রেট থ্রো মানে রাউটার থেকে পিসিতে, রাউটার থেকে পিসি তো স্ট্রেট থ্রো হবে, এটা আলাদা ডিভাইস ক্যাটাগরি সেম হয়ে যায়। একটু সার্চ করে দেখি আরেকবার। 800 cable are is cord connected to together, so they are used connecting laptop. সার্চ করে দেখেন। ওকে স্যার। Depends on however standard. আচ্ছা আমরা এইটার মধ্যে কানেকশন নিয়ে দেখি, কানেকশন স্যার ক্রসওভার মানে সেম ডিভাইস হলে ক্রসওভার লেখা আছে গুগলে। হ্যাঁ আমি তো সেটাই বলছিলাম। তো না না কইছি আমাদের কইছি
কানেকশন যখন আপনি অটো দিয়ে দেবেন, দেখেন যে এখানে ক্লিক করে হ্যাঁ স্যার অটো দিলে দেখেন এই যে ডট ডট নিয়ে নিচ্ছে, ক্রস ওভার নিয়ে নিচ্ছে একাই। তার মানে ডট ডটটা কি, যে ডট ডটটা দেখেন যে কপার ক্রস ওভার লেখা আছে, এই যে ডট ডট মানে হচ্ছে কপার ক্রস ওভার। তো আমি তো কানেকশন দেবো ম্যানুয়ালি, বাট আপনাদের টেস্ট করার জন্য যে অটো দিলে তো ঠিকটা নিয়ে নিবে একা একাই। দেখেন ক্রস ওভার নিয়ে নিয়েছে, মুছে দিচ্ছি। দেখেন এই যে এরকম একটা সিম্পলি করব, দুইটা পিসি থাকবে বা একটা পিসি একটা ল্যাপটপ যাই থাকুক, একটা রাউটারের সাথে কানেক্ট হবে। সেই রাউটারটাকে আমরা বেসিক কনফিগারেশন করব, একদম বেসিক কনফিগারেশন। তাহলে আপনারা এরকম একটা টপোলজি তৈরি করেন, একটা রাউটার নেন। রাউটারটা এখানে দেখেন যে আমরা ক্লাস নোটটা মনে এখন আপলোড করা হয়নি, আপলোড করে দিব। স্যার কানেক্টেড পরে কিন্তু এই যে বলছি ভাই, একদম শুরু থেকে দেখাচ্ছি আবার। তাহলে আমরা কানেক্ট করব, কানেক্ট করার পরে আমরা প্যাকেট সেন্ড করব পিসি 0 থেকে পিসি 1 এ। দ্য নেটওয়ার্ক সিমুলেশন স্ট্যাটাস ইজ সাকসেসফুল। ফ্রম দিস নেটওয়ার্ক ইট ক্যান বি অবজার্ভ দ্যাট রাউটার হ্যান্ডেলস ডেটা ট্রান্সফার বিটুইন মাল্টিপল ডিভাইস। প্রসিজার কি কি করবেন, সিলেক্ট দ্য রাউটার এন্ড ওপেন CLI। ওই রাউটারটাই ক্লিক করেন এবং CLI তে আসেন। পেয়েছেন CLI খুঁজে? পেছন থেকে একটু রেসপন্স করেন ভাই। আপনারা রাউটারে এই যে একটা টপোলজি করতে বলেছিলাম, টপোলজিটা এরকম করবেন। একটা রাউটারের সিম্বলটা হচ্ছে এরকম সিম্বল দেখলে বুঝবেন যে দিস ইজ রাউটার থেকে এখানে একটা পিসি আর এখানে আরেকটা পিসি নিচ্ছি। এই রাউটারটায় ক্লিক করবেন, রাউটারটায় ক্লিক করলে রাউটারের CLI আসবে। CLI তে আমরা এই যে ফার্স্টে কানেক্টিভিটি দিয়ে নেবেন, এইখান থেকে ক্রস ওভার কানেকশন নেবেন, রাউটারে ক্লিক করবেন। দেখেন রাউটারের অনেকগুলি পোর্ট আছে, আমরা গিগাবিটে দিলাম এবং এখানে ল্যাপটপে আসলাম, ল্যাপটপের ফার্স্ট ইথারনেটে দিলাম। আমরা জানতাম যে এটা তো গ্রিন অ্যারো হয়ে যাবে আপওয়ার্ড, তাই না? কতদিন দেখলাম, আজকে হচ্ছে না কেন? রাউটারকে কনফিগার করতে হবে। রাউটারটা চালুই করেননি আপনি, রাউটারটাকে কনফিগারই তো করিনি। আমার রাউটার তো বুটিং না। হ্যাঁ, আমার রাউটার প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। তো আমরা এন্টার করলাম, এই যে রাউটার মোডে আসলো। এই যে রাউটারের মোড আসলো, ফন্টটাকে একটু বড় করে দেই। এই যে দেখেন রাউটার CLI যেটা কনফিগের পাশে, কনফিগে এখানে আপনার যাবতীয় পোর্টগুলি আছে, ফিজিক্যালি ডিভাইসটা কেমন দেখতে এটা দেখলাম। আমরা অনেকগুলি মডিউল অ্যাড করছি, আমাদের আননেসেসারি মডিউল অ্যাড করার দরকার নেই, যে মডিউলটা লাগবে সেটাই অ্যাড করব। শুরুতে যে রাউটারটা, এটার জন্য আমাদের কোনো মডিউলই লাগছে না, কারণ আমাদের দুইটা পিসি, এখানে দুইটা অলরেডি ডিফল্ট পোর্ট আছেই, বাই ডিফল্ট দুইটা পোর্ট ছিল গিগাবিট ইথারনেট। সো আমাদেরকে এই যে চারটা মডিউলের মধ্যে একটা ফাঁকা কভার লাগাইছি আর তিনটা জাস্ট নরমালি র্যান্ডম মডিউল টেনে বসায় দিছি। আপনার যেটা ইচ্ছা নেন না, প্রথম কমন যেটা আছে প্রথমটা নেন, 2911 নেন, 4331 নেন, 2901 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের বলছিলাম যে কমন যে কয়েকটা রাউটার আছে ওইগুলি লুকসটা দেখেন, ওইগুলি স্পেসিফিকেশন, ওই রাউটার মডেলটা দিয়ে গুগলে সার্চ করলে ওইটার স্পেসিফিকেশন, প্রাইস এগুলি দেখতে পারবেন, একটা আইডিয়া হবে যে আমি যে ডিভাইসটা নিয়ে কাজ করছি এটার কি কি ফিচার্স আছে, এটার মার্কেট প্রাইস কেমন, এই আইডিয়াগুলি আপনারা নিয়ে রাখেন। আচ্ছা, এই যে এখন যে রাউটারটা দেখছেন, রাউটারের সিম্বলটা এই যে এরকম মনে রাখবেন, যে এরকম সিম্বল দেখা মানে দিস ইজ রাউটার। তাহলে আমরা কনফিগ দেখতে পারবো এবং এইখান থেকে ম্যানুয়ালি কাজ করতে পারবো। মনে করেন রাউটারটার ডিসপ্লে নেম রাউটার আছে, হোস্ট নেম রাউটার 1 আছে, ডিসপ্লে নেম হচ্ছে ওর নাম কি শো করবে, আর হোস্ট নেম হচ্ছে
ওর অ্যাকচুয়ালি আপনি যখন ওকে নিয়ে কাজ করবেন, এই যে যেমন এখানে রাউটার দেখাচ্ছে, এইটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি মনে করেন যে এখানে ডিসপ্লে নেম রাউটার 1ই থাকলো, আর এই নেম দিলাম আমরা, মনে করেন iOS-R1, এই নামটা যদি দেই তাহলে দেখেন যে আবার CLI তে আসলে দেখেন যে R1 হয়ে গেছে এখন নাম। দেখেন যে এখানে রাউটার নাম ছিল, এটার নাম হয়ে গেছে, হোস্ট নেম আমরা চেঞ্জ করে iOS-R1 করেছি। আপনি এই কমান্ডটা ম্যানুয়ালি লিখলেও এই কাজটাই হতো। তার মানে একটা রাউটার যখন থাকবে, প্রথম রাউটারটাকে এনেবল করে নিতে হয়। এই দেখেন রাউটার ছিল, একটা কোড চলে আসছে এনেবল করলে কি হচ্ছে, রাউটারে দেখেন হ্যাশ মোডে চলে আসছে, রাউটার হ্যাশ চলে আসছে। দেখেন রাউটার একটা অ্যাঙ্গেল ছিল, গ্রেটার দেন ছিল, প্রম্পটটা খেয়াল করবেন। কনফিগে যখন ঢুকছি CLI তে আমাকে বলছে কনফিগারের ভিতরে ইয়া করতে, সেটআপ করার জন্য ইয়েস এন্ড নো দেওয়ার পরে আপনি নো দিবেন সব সময়। হ্যাঁ, এন্টার দেওয়ার পরে ইনিশিয়াল সেটআপ ইয়েস অর নো চাই, আপনি নো দিবেন বা এন লিখে এন্টার দিবেন। ইনিশিয়াল সেটআপে ইয়েস দিবেন না, তাহলে আবার অনেক ঝামেলা করা লাগবে। ইয়েস দিয়ে দিছি, এখন আবার ফেরত যাবে কিভাবে? ওই রাউটার বাদ দেন, দিয়ে আবার রাউটার নেন, বা রাউটারটা বন্ধ করে আবার চালু করলেও হবে, রাউটারটা অফ করে অন করলেও হবে। ইনিশিয়াল সেটআপে আমরা নো দিয়ে দিব বা এন লিখে দিব। আপনার পেছন থেকে কি এই লেখা পড়তে পারছেন? এই যে দেখা যাচ্ছে এই যে অ্যাঙ্গেল অ্যারো, আরো বড় করব? আপনারা তো মানে নিজের পিসি থেকেও করতে দেখতে পারবেন। enable থেকে যাবো hash configure টানবো তাহলে দেখেন যে দুইটা মোডে কাজ করা যায়। একটা হচ্ছে কনফিগে যখন ট্যাবে থাকবেন, কনফিগ ট্যাবে থাকলে আপনি কিছু কিছু কাজ গ্রাফিক্যাল মোডেও করতে পারবেন। তার মানে আমি দেখেন এখানে কিন্তু এনেবল লেখাটা লিখিনি, আপনারা খেয়াল করেছেন। তারপরে আরেকটা কি লেখা আসছে, কনফিগার টার্মিনাল, এটাও আমি লিখিনি। তারপরে কমান্ড হচ্ছে কি হোস্ট নেম iOS-R1, এটাও আমি শুধু এটুকু লিখছি, iOS-R1 এতটুকু লিখছি, হোস্ট নেম এটা লিখিনি। তার মানে এইটুকু চলে আসছে। এই কাজটা কিভাবে হলো? এই কাজটা আপনারা এক হচ্ছে এখানে টাইপ করেও করতে পারেন, যেটা হচ্ছে প্রপার ওয়ে টাইপ করে করাটা। আর আরেকটা হচ্ছে প্যাকেট ট্রেসারে যখন আপনারা এখন প্র্যাকটিস করছেন, শর্টকাটে মারা যায়। সেই শর্টকাট করাটা হচ্ছে এই হোস্ট নেমের জায়গায় আমি ডিসপ্লে নেমে যা রাখবো ওইটা ডিসপ্লেতে দেখাবে, এইখানে দেখাবে। আর অ্যাকচুয়ালি ওইটার ভিতরে কি কাজ করবে, সেই ভিতরে কাজ করার যে নাম, সেটার নাম হচ্ছে হোস্ট নেম। হোস্ট নেমে আমি এই যে লিখছি iOS-R1, তাহলে iOS এর রাউটার 1 এইখানে চলে আসতেছে। এবং আপনি এইখান থেকে সুইচ করা, রাউটিং করা, স্ট্যাটিক, রিপ, এগুলি আমরা ধাপে ধাপে শিখবো কিভাবে। স্ট্যাটিক তো অটোমেটিক হয়, রিপ কি করে করে, এবং ইন্টারফেসগুলি নিয়ে কিভাবে কাজ করে সেইগুলি দেখবো। দেখেন ইন্টারফেস মানে কি, ইন্টারফেস মানে ওই রাউটারের যে পোর্টগুলি আছে সেগুলিকে ইন্টারফেস বলা হচ্ছে। মানে ওই যে গিগাবিট পোর্ট আছে, যেখানে গিগাবিট তারটা লাগাচ্ছি, ওইটাকে বলা হচ্ছে ইন্টারফেস। কতগুলি ইন্টারফেস আছে এখানে? এতগুলি ইন্টারফেস আছে। দেখেন গিগাবিটের দুইটা, ফার্স্ট ইথারনেটের চারটা, তারপর গিগাবিটের সেকেন্ড আরেকটা লিস্ট আসছে। আপনি যদি সিম্পলি এই রাউটারটাকে বন্ধ করে দেই, বন্ধ করে, জি জি বলে ফেলেন, এই মডিউলগুলিকে আমি সরায় দিচ্ছি। মডিউলগুলিকে সরায় দেওয়ার পরে রাউটারটাকে আবার চালু করে দিচ্ছি। রাউটারটাকে চালু করলে CLI তে আসলে দেখেন রাউটারটা আবার চালু হচ্ছে। রাউটারটা চালু হলে আপনাকে এই হ্যাশটা শেষ হলে রাউটারটা চালু হবে। এই যে দেখেন চাচ্ছে। এরপরে বলছে আপনাকে ডু ইউ ওয়ান্ট টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, নো, এন দিয়ে এন্টার দেন। তারপর বলছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, রিটার্ন মানে এন্টার আবার প্রেস করবেন। এই যে রাউটার মোডে চলে আসছে। ওই রাউটারটাকে আমরা দেখেন এই যে কনফিগে আসলে আবার সেই আগের, আমরা তো ডিভাইসগুলিকে খুলে দিয়েছি, দেখেন এখানে ইন্টারফেস এখন আগে কতগুলি ছিল, ওই মডেলগুলিকে বাদ দেওয়াতে বাই ডিফল্ট এর গায়ে দুইটা ইন্টারফেস ছিল, এই দুইটা ইন্টারফেস আছে। আপনাকে যদি বলা হয় যে এই রাউটারটা কনফিগার করেন, তিনটা পিসি নেন, তিনটা পিসি নিলে আপনি তো আর কানেক্ট করতে পারবেন না এখন, কারণ আপনার পোর্টই তো আছে দুইটা পিসিতে দুইটা পোর্ট দিয়ে দিচ্ছেন, শেষ। থার্ড পিসি যে আপনি দিবেন তখন বলবে যে নো ফাংশনাল পোর্ট, মডিউল লাগাইতে হবে, তখন মডিউল নিয়ে নিতে হবে। মডিউল কোন মডিউলটা নিব? মডিউল নেওয়ার জন্য আমাদেরকে ফিজিক্যালি এসে প্রত্যেকটা মডিউলের উপরে ক্লিক করলে
দেখেন এই মডিউলটা ক্লিক করছি, এই মডিউলটা দেখতে কেমন, এই যে দেখাচ্ছে ছবি। এই মডিউলটার বর্ণনা কি দেখেন, এই যে মডিউল নাম্বার, মডিউলের মডেল নাম্বার ইজ এ সিঙ্গেল হোয়াইট HWIC উইথ ওয়ান স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল SP। এইগুলো আমাদের লাগবে না, আমাদের এই টাইপের মডিউল লাগবে না। আমরা শুধু খেয়াল রাখবেন গিগাবিট পোর্ট আছে, ইথারনেট পোর্ট আছে, এইরকম মডিউল দিয়ে আমাদের কাজ করা লাগবে। এই যে মডিউলটার বর্ণনা দিছে, এই মডিউল আমাদের লাগতেছে না। এখানে আপনার একটা পোর্ট লাগবে, দেখেন এই মডিউলটায় আসেন, দেখেন এইখানে অনেকগুলি আছে। এখানে কি আছে, এই মডিউলটা কি হচ্ছে, সিসকো 2 পোর্ট সিরিয়াল হাই স্পিড 1 ইন্টারফেস কার্ড। সিরিয়াল হাই স্পিড 1 ইন্টারফেস কার্ড সমৃদ্ধ যদি কোনো মডিউল লাগে, আপনার এইরকম কানেকশন লাগে, এরকম পোর্টের কানেকশন লাগে, তাহলে এই মডিউল নিব। স্যার একটা মডিউলে লেখা আছে স্মার্ট গ্রিড সুইচেস, এটা কি লাইক ওই ইন্ডিভিজুয়াল কানেকশন অফ করা যাবে? কোনটা আমাদের লাগবে, যে এই মডিউলটা দেখেন এখানে বলছে প্রোভাইড 4 সুইচিং পোর্ট, এইরকম মডিউলটাই শুধু আমাদের কাজে লাগবে এখন আপাতত। ও সুইচিং আর এইটা দেখেন এখানে আরেকটা পোর্ট আছে, কানেকশন অফ কনসোল পোর্ট। কনসোল পোর্ট এই যে এরকম পোর্ট দেখতে, এইগুলি আমাদের লাগতেছে না। এগুলি ডিফারেন্ট অন্য ডিভাইসগুলিতে কাজ করতে, মানে অনেক রকম তো ডিভাইস আছে রাউটারের সাথে কানেক্ট করার জন্য। তা আমরা তো আপাতত ওই কেবল দিয়ে কানেকশন করব। আর কেবলের জন্য দেখেন এই যে মডিউলের চেহারা, আমাদেরকে এইটা নিলে যে দেখাচ্ছে যে এই পোর্টটা কি প্রোভাইড 4 সুইচিং পোর্ট। এরকম একটা মডিউল আমাদের হলেই আমরা ওই যে দুইটার বদলে 4টা পিসি ইউজ করতে পারবো, 6টা পিসি আপ টু 6 পিসি আমরা ইউজ করতে পারবো। আপনার 10টা পিসি কানেক্ট করতে হবে এই মডিউলের সাথে, তাহলে দুইটা তো আমাদের এখানে আছে গিগাবিট পোর্ট। এইটা যদি এখানে সেট করি তাহলে আরো 4টা হলো, 6টা হলো, আরো একটা যদি সেট করি তাহলে 10টা পিসি হয়ে গেল। যেই পরিমাণ লাগবে আমাদের সেই পরিমাণ একই মডিউল একাধিকবার ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই। স্যার আমাদের তো না বুটি মানে একটু পজ করে দেন তো, পজ করে দেন, ক্লোজ করেন না। আচ্ছা রিবুট, আপনি রিবুট লিখে দেখেন, এখানে দেখেন রাউটারের ইনিশিয়াল কনফিগারেশনে আপনারা যে এন্টার তো দিলেন, ওই যে একজনেরটা আটকে ছিল কেন, ও রিয়েল টাইম মোডে থাকতে হবে, সিমুলেশনে থাকলে হবে না। হ্যাঁ, রিয়েল টাইমে থাকবেন, রিয়েল টাইমে কাজ করবেন, তারপরে সবকিছু হওয়ার পরে টেস্টিং যখন করবেন তখন সিমুলেশনে টেস্টিং করবেন। বাট সিমুলেশনে পরে টেস্টিং করবেন, আগে রিয়েল টাইম টেস্টিং করে নেবেন, কারণ সিমুলেশনে টাইম লাগে। আমরা করে দেখাচ্ছি সবই। এন্টার দিয়ে যে রাউটারের মোডে আসলো, তার মানে কি ছিল, মোডটা ছিল এরকম, রাউটার এরকম প্রম্পটে ছিল। এই প্রম্পটে আপনি লিখবেন এনেবল। একটা রাউটারকে এনেবল করার জন্য এনেবল, ডিসেবল করার জন্য ডিসেবল। রাউটারটা এনেবল আছে, ডিসেবল করে দিব, তাহলে ডিসেবল। এই এনেবলটাকে আপনি সংক্ষেপে ইএন লিখলেও কাজ করবে, এনেবল পুরো লিখতে হবে না, ইএন লিখলেও হবে। তাহলে দেখেন আমরা কি করছি, টাইপ এনেবল টু অ্যাক্টিভেট দ্য প্রিভিলেজ মোড। রাউটারটা প্রিভিলেজ মোডে আসার জন্য করবেন। তাহলে যখন আপনি এনেবল করলেন, এটা দিলেন, তখন হয়ে যাচ্ছে এরকম রাউটার হ্যাশ কাজ করার মোড, কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। মানে রাউটারটা চালু আছে কিন্তু ওটাকে অ্যাক্টিভেট নাই, অ্যাক্টিভ করে নিলেন। তাহলে এনেবল লিখলেন, যেরকমটা বোর্ডে লিখছি এনেবল, অথবা ইএন লিখতে পারেন। ডিসেবল করার ক্ষেত্রে ডিসেবল অথবা ডিসা। ডিসেবল বা ডিসা লিখলে আবার এনেবল থেকে, মানে ডিসেবল, এনেবল ছিল ডিসেবল হয়ে যাবে। তো যাক, আমরা এটাকে ডিসেবল এনেবল করলাম। এরপরে কি করবেন, টাইপ হচ্ছে কনফিগার টার্মিনাল। কথাটা হচ্ছে কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল যখন লিখবেন তখন আপনারা ওইটাকে টার্মিনাল মোডে আসবে। তো কনফিগার টার্মিনালটাকে আপনি সংক্ষেপে কনফিগ টি লিখতে পারেন, চাইলে কনফিগার টার্মিনালও লিখতে পারেন, কোনো ব্যাপার না। দুইটা যে কোনো একটা লিখলে ওইটা কি হবে, তখন টার্মিনাল মোডে চলে আসবে। টার্মিনাল মোডে চলে আসলে দেখেন আমরা রেস্টুরেন্টের মধ্যে করি, সিএলআই তে আসছে আমাদের, যে রাউটার আসছে, আমরা এখানে প্রম্পটে লিখব এনেবল। দেখেন এনেবল হচ্ছে, এবার লিখবেন হচ্ছে কনফিগ টি।
প্রম্পটটা খেয়াল রাখবেন, কনফিগ টি লেখার মধ্যে কনফিগ টি লেখার পরে এটা কনফিগ মোডে চলে আসছে। দেখেন রাউটারের নামটা কিন্তু আমরা একটু আগে চেঞ্জ করে দেখিয়েছিলাম। ওটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। যেটা রাউটার দেখাচ্ছে, আমি যখন 5টা রাউটার নিয়ে কাজ করব তখন কোনটা কোন রাউটার মনে রাখার জন্য আপনি হোস্ট নেমে রাউটারের হোস্ট নেমটা চেঞ্জ করে নিতে পারেন এইখান থেকে। অথবা আপনি হোস্ট নেম কমান্ড হচ্ছে এরকম যে হোস্ট নেম মনে করেন যে আমি দিলাম R1, তাহলে দেখেন যে এটা এই যে রাউটার কনফিগ হ্যাশ ছিল, এটা হয়ে গেল R1 কনফিগ হ্যাশ। তো হোস্ট নেমটাকে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, অথবা চাইলে আপনারা এইখান থেকে কনফিগার ট্যাবে এসেও দেখেন এখানে R1 হয়ে গেছে। আমি এখানে R100 যদি করে দেই, মনে করেন যে এটাকে রিনেম করবো এখান থেকে, খুব সহজে করা যায়। এখানে যখন আপনি R100 করে দেবেন, এইখানেও দেখেন R100 হয়ে গেছে, লেখা চলে আসছে একাই হোস্ট নেম R100। ওইখানে যে লিখছি ওইটা এখানে চলে আসছে কমান্ড, ঠিক আছে। তাহলে আপনারা এখানে কনফিগার মোডে আসলাম। এখন এখানে কনফিগ করব। এখন হচ্ছে ইন্টারফেস মোডে এন্টার করতে হবে। তার মানে আমাদের যে ওখানে যে কতগুলি পোর্ট আছে, ওই পোর্টগুলিকে নিয়ে এখন আমরা কাজ করব, যে পোর্টগুলিতে আইপি সেট করব। তার মানে এই যে রাউটারটার এই ফিজিক্যালি দেখেন এই রাউটারটার যে দুইটা পোর্ট আছে, এই দুইটা পোর্টে আমরা দুইটা পিসি কানেক্ট করেছি। পিসিগুলি দেখেন আপ হয়নি, সব কিন্তু ডাউন হয়ে আছে। এটা গ্রিন কালারের আপ অ্যারো হবে, তাহলে তো বুঝবেন যে কানেক্টিভিটি পেয়েছে। তো কখন হবে? যখন আপনি এইখান থেকে রাউটারের এই পাশে একটা তার গেছে, মনে করেন এইটা, এইখানে আপনি পোর্ট নাম্বার বসাবেন, মানে আইপি অ্যাড্রেস বসিয়ে দিবেন, তখনই এটা এনেবল হবে। এই সাইডটা, এই সাইডে একটা পিসি লাগাইছি, এই সাইডে 1 লক্ষ পিসিও দিতে পারি আমরা। এখান থেকে একটা সুইচ দিব, সুইচের সাথে পিসি বসাবো, একটা সুইচে 24টা পিসি দিব, এক সুইচের সাথে আরো 100 সুইচ দিব, 2400 পিসি লাগাবো। এই পাশ থেকে একটা রাউটার দিয়ে পুরোটা করতে পারেন, একটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে পারেন। রাউটারে আপনি সরাসরি রাউটার থেকেও অনেকগুলি ডিভাইস কানেক্ট করতে পারেন, সুইচ হয়েও কানেক্ট করতে পারেন, ডিরেক্টলিও কানেক্ট করতে পারেন। তাহলে এটা আমরা কত দূর আসছি? আমরা কনফিগার পর্যন্ত আসছি। তারপরে কমান্ড দেখেন যে এই যে কনফিগ টি লিখলে আমরা টার্মিনালে আসছি। এবার করতে হবে টাইপ করবেন, টাইপ লেখাটা লিখবেন না, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 টু অ্যাক্সেস ফাস্ট ইথারনেট 0/0। ফাস্ট ইথারনেটের জায়গায় FA লিখলেও ফাস্ট ইথারনেট হিসাবে কাজ করবে। এই যে ফাস্ট ইথারনেট, এটা FA লিখলেও হয়, মানে ইন্টারফেসকে INT লিখলেও হবে। তাহলে INT স্পেস FA 0/0 যদি এটা লিখে এন্টার করেন, তাহলে কি হচ্ছে আপনার সমস্যা নাই, ছোট হাতে বড় হাতে লিখলে ঠিক আছে, যে হাতে লিখেন তাহলে এই মোডে চলে আসবে। এখানে কি করতে বলেছে? এন্ড কনফিগার দা ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেস, মানে এই যে ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেস, এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাবো 192.168.10.1, এক সাইডে বসাবো 10.1 এবং যার সাবনেট মাস্ক ডিফল্ট সাবনেট মাস্কে দিয়ে দেবো, ক্লিক করলেই চলে আসবে। তো এই কাজটা দেখেন, জি আমি একটু দেখাই তারপরে বলেন, একটু দেখাই তারপরে বলেন। তো দেখেন যে এটার মধ্যে আমরা টি টার্মিনাল, টি ফর টার্মিনাল, কনফিগ টি মানে কনফিগার টার্মিনাল। আচ্ছা আরো সহজভাবে করতে পারেন। এই কনফিগারে আসলেন, এই যে ফার্স্ট ইথারনেট গিগাবিট ইথারনেট 0/0, এখানে আপনি আইপি অ্যাড্রেস বসায় দিই 192.168.10. কত 100 ধরেন। এখানে সাবনেট মাস্কে ক্লিক করলেই দেখেন সাবনেট মাস্ক চলে আসবে। দেখেন আমার লেখা অটোমেটিক চলে আসছে, ইন্টারফেস ফার্স্ট গিগাবিট ইথারনেট 0/0। আমি কিন্তু নোটে আছে ফার্স্ট ইথারনেট, আপনি কিন্তু ফার্স্ট ইথারনেট লিখলে কাজ করবে না, কারণ আমার তো রাউটারে ফার্স্ট ইথারনেট নাই। দেখেন ইন্টারফেস কি আছে, গিগাবিট 0/0, গিগাবিট 0/1। এখন আপনি ক্লাস নোট দেখে ফার্স্ট ইথারনেট লিখে দিলেন, তাহলে তো ফার্স্ট ইথারনেট কাজ করবে না, কারণ আমি যে রাউটারটা নিয়েছি এটার মধ্যে ফার্স্ট ইথারনেট পোর্ট নাই, বাই ডিফল্ট নাই। আমরা চাইলে এই থেকে হচ্ছে ফিজিক্যাল থেকে ওই যে মডিউল অ্যাড করে নিতে পারি, বাট আমার যেটা আছে সেটা দিয়েই করি না কেন, অসুবিধা কি? তাহলে আমি গ্রাফিক্যাল মোডে এখানে এসে কনফিগারের মধ্যে দেখেন যে এটাকে কি করলাম, 192.168.0 বাই যে আইপি বসা 10.100 বসালাম, সাবনেট মাস্কে ক্লিক করলে সাবনেট মাস্ক চলে আসছে। বাকি আর কিছু নাই, এগুলি কিছু করা লাগবে না। পোর্ট স্ট্যাটাসটা অন করে দিতে হবে, স্ট্যাটাসটাকে অন করে দিতে হবে, এটা অন রাখবেন। এটা যখন অন করে দেবেন তখন দেখেন যে কি পেয়ে গেছে, এখানে লেখাগুলি দেখেন, এটা অন করা মানে নো শাটডাউন লেখা চলে আসছে। যখন এটাই ক্লিক করছি
তখনই নো শাটডাউন লেখা চলে আসছে, আপনি টাইপ করেও নো শাটডাউন লিখতে পারবেন। তো এই গ্রাফিক্যাল মোডে যে কাজ করা যাচ্ছে এইটা প্যাকেট ট্রেসারের ইন্টারফেসের মধ্যে করতে পারছেন। এটা হচ্ছে কনফিগার মোডে থেকে। CLI এর মধ্যে দেখেন CLI তে ওই সেম লেখা হয়ে গেছে। আপনি CLI তে যদি আসেন, CLI তে দেখবেন ওই লেখাগুলি সব হয়ে গেছে। দেখেন এই যে আমরা হোস্টনেম আনহান্ড্রেড এর পরে কি কি আসছে ভাই একটু খেয়াল করেন, একটু এদিকে খেয়াল করেন, তারপর আপনাদের কোশ্চেনের অ্যানসার করছি। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 লেখা চলে আসছে, যেটা আমি বলছিলাম ইন্টারফেসকে সংক্ষেপে INT লেখা যায়, ফাস্ট ইথারনেটকে FA লেখা যায়, গিগাবিট ইথারনেটকে GI দিয়ে লিখে মনে হয়, ওটা দেখলে আমরা পেয়ে যাব। এরপরে আমরা IP অ্যাড্রেস বসাইছি, এই দেখেন 10.100 বসাইছিলাম, এইটা দুইবার আসছে, মানে আমি দুইবার ওখানে ক্লিক করছিলাম, যতবার ক্লিক করবেন ততবার আসবে। একবার লিখছি একবার আসছে, তারপর আবার ক্লিক করছিলাম আবার আসছে, দুইবার আসাতে কোনো সমস্যা নাই। এরপরে দেখেন ওই টিকটা দেওয়াতে নো শাটডাউন লেখা চলে আসছে। একটা রাউটারকে কনফিগারেশন শেষ করার পরে লাস্টের লাইন লিখবেন নো শাটডাউন, তার মানে রাউটারটা ওইভাবে কনফিগারড অবস্থায় থাকবে, ঠিক আছে? তাহলে এটার কাজ শেষ। তাহলে কি আচ্ছা, রাউটার কনফিগার হ্যাশ এই পর্যন্ত চলে আসলো। এটা কি করে আসলো? কনফিগ টি বা কনফিগার টার্মিনাল লেখার মধ্যে আমরা টার্মিনাল মোডে ঢুকলাম। তাহলে রাউটার ব্র্যাকেটের মধ্যে কনফিগ লেখা মানে হচ্ছে বুঝবেন যে এটা কনফিগার মোডে আছে। তারপরে লিখবেন ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0। এইটা লেখলে কি হচ্ছে, আপনি ফাস্ট ইথারনেট আপনার আগে দেখে নিতে হবে যে আমি যে ফাস্ট ইথারনেট 0/0 আন্দাজেই লিখবো, আন্দাজে লেখার আগে আপনাকে দেখে নিতে হবে যে আমার কি কি ইন্টারফেস আসলে অ্যাভেলেবেল আছে। আপনারা এখানে রাউটারে ক্লিক করলে এখানে ফিজিক্যালে গেলে এই কনফিগে গেলে এখানে দেখবেন যে ইন্টারফেস কি কি আছে, ইন্টারফেস এর নিচে যা যা আছে আপনার এই ইন্টারফেসগুলি অ্যাভেলেবেল। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইন্টারফেস আছে গিগাবিট 0/0, ইন্টারফেস আছে গিগাবিট 0/1। তাহলে আপনাকে লিখতে হবে হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/0। ছোট হাত বড় হাত ব্যাপার না, কিন্তু ইন্টারফেসের পরে একটা স্পেস আর গিগাবিট ইথারনেট 0/0 এর মধ্যে কোনো স্পেস নাই। দেখেন খেয়াল করবেন কোনো স্পেস নাই, তাহলে ইন্টারফেস একটা ওয়ার্ড, ওইটা লিখবেন, একটা স্পেস দিবেন, তারপরে ইন্টারফেসের নামটা লিখবেন, কোন ইন্টারফেসে ঢুকবেন। ইন্টারফেস আছে আমার দুইটা, থাকতে পারে 10টা ইন্টারফেসও থাকতে পারে, আপনার মডিউল লাগাই দিলে তো ইন্টারফেস বেড়ে গেল। তাহলে কোন ইন্টারফেসটা নিয়ে কাজ করছি? 0/0 তে ফার্স্টে কাজ করব, 0/0 তে কাজ করব। 0/0 তে তাহলে আমরা IP অ্যাড্রেস বসাচ্ছি। এবার IP অ্যাড্রেস বসাবো, যে IP অ্যাড্রেসটা আমরা বক্সে লিখে দিয়েছি ওইটা কমান্ড লিখেও লিখতে পারেন। IP অ্যাড্রেস দেখেন যে আমরা বক্সের মধ্যে এখানে না 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 কমান্ডে হ্যাঁ সাবনেট মাস্ক তো অবশ্যই, যখনই IP লিখবেন তখনই সাবনেট মাস্ক লিখতে হবে, অবশ্যই সাবনেট মাস্ক লিখতে হবে। IP অ্যাড্রেস এই যে লিখছি, এইখানে এই লেখাটা লিখেও যা দেখেন, এই যে এখানে আমরা IP অ্যাড্রেস এই সেম, ঠিক আছে? এখানে 10.1 আছে, আমি 10.100 দিছি। আচ্ছা খেয়াল করবেন যে আপনাদেরকে গতদিনকে বলছিলাম যে আপনারা এই যে বসানোর পরে ইন্টারফেসের এখানে লেবেল বসায় নিতে হবে। আমি কোন পাশে, এখানে দেখেন যে এই পোর্টটা কোনটা, আপনি এখানে কার্সর নিয়ে আসলে এখানে পোর্টের দেখাবে, পোর্টের লেভেল। আমরা পিসিতে যেমন IP বসানোর লেভেল বসাইছিলাম গতদিনকে, এই পাশে কতটা কোনটা বসাচ্ছি সেটাও লিখতে হবে। তো মাউস নিয়ে গেলে এখানে আসে এটা কোন পোর্ট। আচ্ছা এটা হচ্ছে 0/1, এটা 0/0। তাহলে এখানে আমরা লেভেল বসাচ্ছি 192.168.10.100, এই পাশে 100 আসছে, লেভেল বসায় দিতে হবে। এটা আপনি এই যে এই তারের উপরে এখানেও রাখতে পারেন। আর এই পিসিতে আমরা কত IP বসাবো, পিসির একটা IP আমরা দিব, সব পিসির IP এখানে লেভেল বসায় দিব। মনে করেন যে এই পিসির IP হবে 192.168.10.101। খেয়াল রাখবেন যে এইটা এখানে যে IP বসাচ্ছেন এই পাশে যেটা আসছে, এই পাশে যে লাইনটা আসছে
এই পাশের লাইনের এই প্রথম তিনটা পার্ট যেন এই পাশে যত পিসি কানেকশন দিবেন সবটার যেন প্রথম তিনটা সেম থাকে। এখানে 100 দিছি, আপনি 2 3 4 5 6 7 99 পর্যন্ত, এরপরে 101 থেকে 254 পর্যন্ত যে কোনো বসান। আমি 101 বসাইছি, আপনি যে কোনোটা বসাতে পারেন। মানে এই যে এই পাশে আসছে লাইন, এই পাশে হবে এইটা, আর ওই পাশে আমি লাইন দিব হচ্ছে মনে করেন লেভেলগুলি বসায় নিতে হবে। এখানে আমরা বসালাম একটার সাথে দুটো আইপি হলো তো 20। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। জি স্যার ফিজিক্যালি আমি কি দেখতে পারবো আমার কোন কোন পোর্টগুলো ইউজ হচ্ছে? একটা মিনিট, দুইটা আইপি হলো না, আমি বলছি 20.120 আচ্ছা, দুইটা আইপি এখানে দেখছেন, আপনারা কিন্তু এইভাবে লেভেলটা বসায় নেবেন অবশ্যই। এই পাশে রাউটার থেকে এই পাশে যা বের হচ্ছে তার আইপি হচ্ছে এইটা, এই আইপি হচ্ছে এই পিসির আইপি। ল্যাপটপের আইপি কত? এইটা ল্যাপটপের এই পাশ থেকে, রাউটার এই পাশ থেকে যা বের হচ্ছে, এখানে একটা ল্যাপটপ আছে, 100 ল্যাপটপ থাকতে পারে, সবার জন্য নেটওয়ার্ক হচ্ছে এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা হলো পিসির আইপি অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস দেখতেও আইপি অ্যাড্রেসের মতোই, এবং নেটওয়ার্ক অ্যাড্রেসেরও সাবনেট মাস্ক থাকে। স্যার লেভেল কিভাবে? এই যে লেভেল, এইটা এই কোশ্চেন আজকে করলে হবে না। এই যে লেভেল, ও তাহলে বুঝছেন, এই পাশটা বসাইছি, এই পাশটা বসাইনি, এটা এখনো আমরা এনেবল হয়নি, এই পাশটা দেখেন ডাউন হয়ে আছে। তাহলে এই রাউটারের সাথে যে আইপি ডেডিকেটেড ফিক্সড। এটা তো আমার ইচ্ছা মতো একটা বসালাম, বাট আপনি এইটা ইচ্ছা মতো ফার্স্টে বসাইছেন, বসানোর পরে এটা ফিক্স হয়ে গেছে। মানে কি, কিভাবে ফিক্স হলো? এই পাশে যা কিছু কানেকশন দেবেন সব 192.168.10 হয়ে হতে হবে। আচ্ছা আচ্ছা, ওই কারণে আর কি ও মানে রাউটার থেকে দিক বের হবে, ওই দিকের ভিতরে আবার একটা ইয়া থাকবে আর কি। এইটা হলো এই সাইডটা, লেফট সাইডের নেটওয়ার্ক অ্যাড্রেস। এইখানে একটা রাউটার থেকে দুইটা সাইড বের হয়েছে, দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই সাইডের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা। তাই এই নেটওয়ার্ক অ্যাড্রেসের এই পাশে যত ডিভাইস কানেক্ট করব আমরা সব 192.168.10 দিয়ে হবে, লাস্টের টুকু আমি চেঞ্জ হবে। এই পাশে যা কিছু দিব সব 192.168.20 দিয়ে হবে, লাস্টের টুকু যা ইচ্ছা রাখেন। সাবনেট মাস্ক প্রত্যেকটা আইপির সাথে সাবনেট মাস্ক কম্পালসারি লাগবেই। সাবনেট মাস্ক আপনাকে, আমরা আপাতত ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করছি। মানে কি, সাবনেট মাস্ক আমরা ওই ঘরে ক্লিক করলেই চলে আসে, অথবা আপনারা আজকে ক্লাসগুলি দেখেছেন, ক্লাস এ হলে সাবনেট মাস্ক হবে ডিফল্ট, এটা কিন্তু ডিফল্ট বলছি, ক্লাসের সাবনেট ডিফল্ট সাবনেট মাস্ক এইটা। ক্লাস বি হলে প্রয়োজনে এতটুকু নোট করে রাখতে পারেন, ক্লাস বি হলে ডিফল্ট সাবনেট মাস্ক, এটা হচ্ছে আমরা পরবর্তীতে আরো যখন শিখবো তখন কাস্টমাইজড সাবনেট শিখবো, যে কাস্টমাইজড কিভাবে সাবনেট তৈরি করা যায়। বাট ডিফল্ট সাবনেট মাস্ক যেটা, মানে বাই ডিফল্ট যেটা আসে সেটা ক্লাসের জন্য, এটা ক্লাস বি এর জন্য আপনি যখন টাইপ করে লিখবেন তখন তো আপনাকে টাইপ করে দিতে হবে, আর যখন আপনি বক্সের মধ্যে ক্লিক করছেন তখন তো একাই চলে আসবে। কিন্তু ওইটা তো আমাদের ওয়ে না, আমাদের তো ওয়ে হচ্ছে যে আমরা কনফিগারেশন টাইপ করে করাটা শিখবো, কারণ আমরা তো শিখছি, আমরা তো ওই ম্যানুয়ালি না করলে আমরা বুঝবো না ব্যাপারটা। দেখেন এখানে আপনাদের যা দেখালাম আজকে, ওই ইন্টারফেসের মধ্যেও ক্লিক করে করা যাচ্ছে, ভ্যালু দিয়ে করা যাচ্ছে, কিন্তু ওইটা সব জায়গায় সব সময় সব কমান্ডে কাজ করবে না। আচ্ছা, ক্লাস বি এর জন্য 255.255.0.0, ক্লাস সি এর জন্য 255.255.0, এতটুকু খেয়াল রাখলেই হবে। এটা কিভাবে আসছে সেটাও আমরা এক্সপ্লেন করব, যে কেন স্যার এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা 255, এগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করব। স্যার এবিসির আইপি গুলো জানেন কোনটা ছিল? কোন ক্লাস PC? এবিসির, হ্যাঁ, ক্লাস এবিসির আইপি গুলো যেমন 192
1.168 এর ক্লাস এ তে পড়ে না? এটা ক্লাস সিতে পড়ে। ক্লাস সি তে আইপি গুলো সাইট লিখে দিন। আইপি গুলি তো দেখাইলাম রে ভাই। আইপি অ্যাড্রেসের রেঞ্জ যে নোটের মধ্যেই আছে, আমরা লিখে দেব। মাউসই কি নষ্ট করে। এই যে ক্লাস নোটের মধ্যে আছে আইপি অ্যাড্রেসের। এক থেকে 126 হলে ক্লাসে 127 বাদ 127 রিজার্ভ, ওটা আমরা দিব না কোথাও। 128 থেকে 191 শুরুতে, শুধু শুরুটা খেয়াল রাখবো। পরের অংশ এখানে দেখেন 001 255 255, লাস্ট এরটা 255 নেইনি কারণ ওইটা রিজার্ভ রাখা আছে 254 পর্যন্ত। তাহলে 1 থেকে 126 হলে ক্লাসে, 128 থেকে 191 ক্লাস বি, 192 থেকে 223 হলে ক্লাস সি। এই তিনটা ক্লাসই আমরা ইউজ করি, ডি আর ই রিজার্ভ। বাট আপনি রেঞ্জটা মনে রাখবেন, 224 থেকে 239 ক্লাস ডি, 240 থেকে 254 ক্লাস ই। আর আপনাকে যদি র্যান্ডম একটা আইপি অ্যাড্রেস দিয়ে এরকম বলা হয় যে এটা কোন ক্লাসের বলেন তো, মনে করেন যে 155.210.10.100, এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস হলো? তাহলে আপনি দেখেন রিজার্ভ মানে ওটা আপনার কাজের জন্য, আমাদের কাজের জন্য না, ওইটা অন্য পারপাসে রিজার্ভ করে রাখা আছে, ওইটা আমরা নিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে, আপনি এখন লোকাল এরিয়া ল্যান্ড করার জন্য আমি আমার এখানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করছি, ওখানে আমি র্যান্ডম যে কোনো আইপি দিয়ে করতে পারি। কিন্তু বাস্তবিকে আপনার নেটওয়ার্কটা যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হবে তখন আপনার ওই আইপি অ্যাড্রেসগুলি, হ্যাঁ এগুলি রিজার্ভ মানে এগুলি আপনার ইউজের জন্য না, এগুলি কাদের ইউজের জন্য? এগুলি বিভিন্ন সরকারি পারপাস ইউজের জন্য, বিভিন্ন রিসার্চ পারপাস ইউজের জন্য এবং বিভিন্ন স্পেশাল পারমিশনের জন্য। ঠিক আছে, এইগুলি আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা রেঞ্জটা তো জানা থাকতে হবে, আমার 5টা ক্লাসেরই রেঞ্জটা জানা থাকতে হবে। এটা মুখস্থ এখানে বোঝার অত কিছুও নাই, জাস্ট এত থেকে এত হলে এইটা মুখস্থ রাখতে হবে। এবং কোন ক্লাসে সাবজেক্ট মাস্ক, এটা আর সাবজেক্ট মাস্ক নিয়ে যখন 2-3টা এই ক্লাস হবে, এটা তো ডিফল্ট দেখছেন কাস্টমাইজ সাবজেক্ট মাস্ক, তখন এই সাবজেক্ট মাস্ক সবই বুঝে যাবেন। ক্লাসের জন্য একটা 255, বি এর জন্য 2টা, সি এর জন্য 3টা 255, বাকি অংশ 0। স্যার 127টা নেটওয়ার্কের সাথে 16 মিলিয়ন হোস্ট বলতে কি বোঝাচ্ছে? এগুলি ভাইয়া পরে বুঝিয়ে দিব, এটা আপনার আসেনি, শুরুতে বলছিলাম যখন সাবজেক্ট মাস্কের ক্লাস হবে তখন আপনার এই নেটওয়ার্ক এটা বুঝে যাবে। এগুলি ক্লাস নোটের মধ্যে নেক্সটের নোটে আছে। আচ্ছা, তাহলে এই পাশে আমরা কনফিগারেশনে আসি। এবার 0 কে করছিলাম, 1টাকে অন করে দিলাম। দেখেন লাস্ট পয়েন্ট, আমি শেষ করে দিচ্ছি ক্লাস। দেখেন এটাকে অন করে দিলাম, অন করে দিলে এটা নো শাটডাউন হয়ে যাচ্ছে। এবার এখানে আইপি অ্যাড্রেস কত বসাইছিলাম, এই যে এইটা, এই আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি আমরা 20.100, এই তো 20.100 ছিল। সাবনেট মাস্কে ক্লিক করলে সাবনেট মাস্ক লেখা চলে আসছে, আর কিছু করার নাই, এখানে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। আর সিএলআই তে আসলে দেখবেন যে এই কনফিগ ইফে আসছে আমাদের, এই সাইডে নেটওয়ার্ক আপ হয়ে গেছে, একটা ওপেন পিডিও, সিম্পল পিডিও, এখান থেকে এখানে সেন্ড করলে কি দেখাচ্ছে, ল্যাপটপ 0 হ্যাজ নো ফাংশনাল পোর্ট, মানে কি বলেন? গতদিনকে এটা বলেছি, ল্যাপটপ 0 মানে হচ্ছে ওই ল্যাপটপটা হ্যাজ নো ফাংশনাল পোর্ট। এটা কতদিন বলছিলাম, ল্যাপটপে আইপি বসানো হয়নি। যখন ল্যাপটপে আইপি না বসানো হবে বা কোনো ডিভাইসে আইপি না বসানো হবে তখন লেখা মেনু এরর মেসেজ আসবে, নো ফাংশনাল পোর্ট। আমরা আইপিটা কি করেছি, আইপিটা বাইরে লেভেল আকারে বসাইছি, এই আইপিটা তো ভিতরে দিতে হবে, ভিতরে বসাবেন না। তাহলে আপনি দিয়েন ভাই, আপনি দিয়েন, আমরা সি দিয়েই প্র্যাকটিস করি। আপনাকে তো বললাম যে আমরা যখন লোকাল প্র্যাকটিস করছি তখন যে কোনো কিছুতে প্র্যাকটিস করা যাবে, কিন্তু যখন আপনি এটাকে রিয়েল নেটওয়ার্কের সাথে ইনক্লুড করবেন থ্রু ইন্টারনেট, তখন আপনি ওই আইপি অ্যাড্রেস দিলে ওই আইপি অ্যাড্রেসগুলি তখন কাজ করবে না ঠিক মতো। হ্যাঁ, এগুলি সব হিসাব নিকাশ করে বের করা, এটা ওই ক্লাসের আপনি ABC এর মধ্যে থাকেন, DRE তে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি ABC এর মধ্যে থাকেন। আচ্ছা দেখেন, এই ল্যাপটপের আইপি বসাবো কোথা থেকে, ডেস্কটপ, আইপি কনফিগ,
এখানে অবশ্যই স্ট্যাটিক থাকবে। কত আছে? 20.120। দেখেন এই আইপিটা কেন বসালাম, এই যে আইপিটা 192.168.20.120 এটা বসাইছিলাম ল্যাপটপের আইপি বসাবো দেখে প্ল্যান করেছিলাম, সেটা এখন প্ল্যান অনুযায়ী এখানে বসাই দিলাম। সাবনেট মাস্কে জাস্ট ক্লিক করব, সাবনেট মাস্কে ক্লিক করলেই কাজ শেষ, কেটে দিবেন। পিসিতেও সেম ভাবে আইপি বসাবো, ডেস্কটপ আইপি কনফিগারেশন স্ট্যাটিকে থাকবে এই যে পিসির আইপি 192.168.10.101 পিসির আইপি বসালাম, সাবনেট মাস্কে ক্লিক করবেন, কেটে দিবেন। এইবার প্যাকেট সেন্ড করে দেখেন, এখান থেকে এখানে ফেইল্ড হচ্ছে। কেন ফেইল্ড আসতেছে? কেন ফেইল্ড আসছে বলেন? রাউটার কনফিগারেশন শেষ হয় নাই। আরো কিছু বাকি আছে স্যার। রাউটার নো শাটডাউন দিয়েছেন, রাউটার R100 ইন্টারফেস 10.100 on 20.100 রাউটার ইন্টারফেসে 10.1 রাউটার নিচ্ছি, এটা পিসি নিচ্ছে, আরেকবার দেখাচ্ছি।
লিঙ্ক আপ আছে 10.1.24 আচ্ছা আমরা এখান থেকে পিন করে দেখি, পিন করলেও বোঝা যাবে। টাইম আউট হচ্ছে মানে নেটওয়ার্ক এস্টাবলিশ হয়নি। দেখেন এটা গ্রিন কালার আসছে ঠিকই, কিন্তু নেটওয়ার্ক এস্টাবলিশ হচ্ছে না। এটা এই পাশে পোর্ট নাম্বার দেখায়, হ্যাঁ এখানে ক্লিক করলে যে এটা যে 0/0 এটা পোর্ট নাম্বার দেখায়, আর এটা যে 0/1 মানে আমি যে আইপি বসাইছি সেই আইপিটা এখানে 0/0 তে এই ঝামেলা তো করে না। আসে নাই আপনাদের একটা আসে নাই, কারোটাই আসে নাই কেন? এটা তো আমারটা ফেলতে আসছে কেন? বন্ধ করেন। একটু প্লিজ তাহলে দেখেন লাস্ট মিনিট আমরা কি করলাম। একটা বেসিক রাউটার কনফিগারেশনের মধ্যে যে কাজটুকুকে আপনাকে নেসেসারি সেটা হচ্ছে আপনি একটা রাউটার নিয়েছেন, রাউটারের মধ্যে যে ইন্টারফেসগুলি আছে ওইটা খেয়াল করবেন। অনেক ইন্টারফেসের মধ্যে আইপি অ্যাড্রেস বসানো যায় না, তাহলে ওই ইন্টারফেসগুলি দিয়ে আমরা কাজ করতে পারবো না। আছে আপনারা বিভিন্ন মডিউল নিয়ে দেখবেন যে অনেকগুলো ইন্টারফেস আছে, দেখাচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0, বাট ওই ফার্স্ট ইথারনেটে ক্লিক করলে দেখবেন আইপি অ্যাড্রেস বসানোর জায়গা নাই। তাহলে ওই রকম মডিউল বা ইন্টারফেস আমরা নিব না, আমরা এমন ইন্টারফেস নেব যেগুলিতে এরকম আইপি বসানো যায়, যেরকমটা আপনারা এতক্ষণ দেখলেন ক্লাসে। এইখান থেকে এই রাউটারটাকে যখন স্ট্যাটাস অন করে দিলেন তখন এটা এই পাশ চালু হয়ে গেল। এই পাশের জন্য আমি এই রাউটারের এই পোর্টটা কত, ফার্স্ট ইথারনেট 0/0 এইটা, তাহলে এই 0/0 তে আমি রাউটারের মধ্যে যে আইপি বসাচ্ছি ওইটা এই পাশে নেটওয়ার্কের আইপি। এই পাশে যত পিসি বসাবো তার গেটওয়েতে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসায় দিলে আমাদের আর ঝামেলা থাকে না। তাহলে দেখেন আমরা কি করব, আইপি অ্যাড্রেস হবে ওই গেটওয়ে সিরিজেরই, তার মানে 192.168.10 সিরিজের যে কোনো আপনি অ্যাড্রেস বসালেন, সাবনেট দিলেন এবং গেটওয়েতে এটা বসিয়ে দিলেন। সেম ভাবে রাইট সাইডেও যখন আপনি রাইট সাইডটা দেখবেন যে গিগাবিট 0/1 আছে, গিগাবিট 0/1 এ আপনি রাউটারে আপনি যে আইপিটা বসিয়েছেন ওইটাই হচ্ছে এই সাইডের জন্য ডিফল্ট গেটওয়ে। তাহলে আপনি এই সাইডে ওই সেম সিরিজের অন্য আইপিটা দিবেন, সেম আইপি দিবেন না, একই আইপি দুইটা ডিভাইসে দেওয়া যাবে না। কিন্তু গেটওয়েতে ডিফল্ট গেটওয়েতে মানে হচ্ছে গেট পথ, কোন পথ দিয়ে যাবে, নেটওয়ার্কের পথ কোনটা সেই পথে আমরা এখানে ল্যাপটপের ক্ষেত্রে এই পাশের গেটওয়েটাকে যদি দেখিয়ে দিই তাহলে আমাদের আর কোনো ঝামেলা থাকে না। এরপরে আছে ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারটাকে আমরা আরেকদিন আরেকটা প্র্যাকটিসের মাধ্যমে দেখব, তখন আমরা এই তিনটা জিনিস তো বসাবোই, সাথে ডিএনএস সার্ভারও বসিয়ে দিব। তো ডিএনএস সার্ভার হচ্ছে ডোমেইন নেম সিস্টেমে, মনে করেন আপনি আপনার একটা ওয়েবসাইট অ্যাড্রেস লিখলেন, সেই ওয়েবসাইট অ্যাড্রেসে আমার ওয়েবসাইটটাকে হোস্ট করে ওই অ্যাড্রেসটাকে আমার ইন্ডেক্স পেজটাকে দেখাবে। কোথায় ডিএনএস এ? ডিএনএস তো অবশ্যই একটা আইপি অ্যাড্রেস, বিকজ দেখেন 0.0.0.0 মানে এটা স্যাম্পল দেওয়া আছে, ওইটা কোনো ভ্যালিড আইপি না, কিন্তু অল জিরো কিন্তু কোনো ভ্যালিড না, কিন্তু ওখানে একটা আইপি অ্যাড্রেস বসবে। ডিএনএস সার্ভার আমরা যখন কোনো একটা সার্ভার নেটওয়ার্কে আনবো, সেই সার্ভারটাকে ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করব, করার পরে ওই কনফিগার ডিএনএস সার্ভারে যে আইপিটা দিচ্ছি সেই আইপিটাই তখন আমরা ডিএনএস সার্ভারের নেটওয়ার্কের অন্যান্য পিসিগুলিতে বসাবো। ডিএনএস সার্ভার এবং ডিফল্ট গেটওয়ে বসানোর জায়গা থাকবে শুধুমাত্র পিসি ল্যাপটপে, ঠিক আছে, কারণ পিসি ল্যাপটপে আমরা অ্যাক্সেস করতে চাই অন্য জায়গা থেকে। আচ্ছা এইটার পরে আপনারা যখন এইটা প্যাকেট সেন্ড করবেন অথবা পিং করবেন, দেখবেন যে দুইটা ওয়েতেই টেস্ট করে দেখবেন,
এবং প্যাকেট সেন্ড করলে আপনারা রিয়েল টাইম ফার্স্টে দেখবেন, দেন সিমুলেশন দেখবেন যে সাকসেসফুল দুইটাতেই আসলে আমাদের কাজ শেষ। তো আজকে এই পর্যন্তই। আপনাদের ক্লাস নোট অনুযায়ী দেখেন, এই ক্লাস নোটটা আপনাদের ইয়ারপিতে শেয়ার করে দেব। এই ফার্স্ট এক্সারসাইজটা দেখলাম, নেক্সটের দিন আমরা করব হচ্ছে স্মল অর্গানাইজেশন সেটআপ ইউজিং সিসকো প্যাকেট ট্রেসার, মানে প্যাকেট ট্রেসারের রাউটারকে কনফিগার করে আমরা একটা স্মল অর্গানাইজেশনের কিছু পিসি, ল্যাপটপ বা প্রিন্টার এইগুলিকে কানেক্টেড করব। স্টপ করে থ্যাংক ইউ সবাইকে।